হয়নি তো, হয়নি তো। হুম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, যেভাবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এর বাইরে একটা কথা আর শুনতে চাচ্ছি না। যার যেভাবে যতটুকু হয়েছে সবাই সবাই এখন বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন তুমি আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে আরো নতুন আঙ্গিকে নতুন ভাবে শুরু করো। দেখবা তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। কিচ্ছু করা লাগবে না, ঠান্ডা মাথায় সুন্দর করে খাতা এবং কলম নিয়ে বসে যাও। আগের কোনো নোট খাতা থাকলে সেটি নিয়ে বসো, কোনো ধরনের নির্মিত অংশের বই থাকলে সেটি নিয়ে সুন্দর করে বসো। এই 2 দিন আমার সাথে সুন্দর করে চলবা। আমি ঠিক যেভাবে যা বলি সেটি একটু ভাইয়াকে মানে সেটি সুন্দর করে নোট করবা। দেখবা প্রত্যেকটি টপিক আল্লাহর রহমতে সুন্দর করে ক্লিয়ার হবা। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্রুত আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেব। আমরা যতজন লাইভে আছি, যতজন একদম যতজন লাইভে আছি সর্বোচ্চ আমরা আজকে বাংলাদেশের রেকর্ড ব্রেক করব। 10,000 শিক্ষার্থী আমরা আজকে একসাথে ক্লাস করব। সবাই সবার জায়গা থেকে আমরা আজকে আল্লাহর রহমতে সর্বোচ্চ শেয়ার করব। ওকে, সবাই সবার জায়গা থেকে। এখন তোমরা আজকে তোমরা জানো না, তোমাদের জন্য আমি ইংলিশ ফার্স্ট পেপার প্রত্যেকটি প্যাসেজ শেষ করাবো, সেকেন্ড পেপার প্রত্যেকটি টপিক শেষ করাবো, কোনো টেনশন নেই। আগামীকালকে আমরা এই যে ভাইয়া, আমি যদি তোমাকে একসাথে ব্যাকরণের 6টি আইটেম পড়াই দিই, তোমাকে মাথায় ঢুকবে? এই কারণে আমি রুটিনটি এরকম করে সাজাই যে সকালে 2টি টপিক, বিকেলে 2টি টপিক, রাত 2টি টপিক। রিল্যাক্স মোডে গিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে দিবা। কিভাবে কমন পাবা, কিভাবে পরীক্ষা দিতে হবে, তোমরা অনেকে বলবো আমি সমাস পারবো না, অনেকে বলবো আমি উচ্চারণ পারবো না। কোনো টেনশন নেই। দেখো ভাইয়া, তোমাদেরকে কিভাবে সুন্দর করে সব সাজিয়ে দিচ্ছি। সো আমি শুধু একটু দেখতে চাই, সবাই একটু শেয়ার করে দ্রুত কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দিবে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে আমরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দিই। ভাই দ্রুত এই কাজটি করতে হবে। আজকের লাইভটি আমরা সবাই শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দিই। সবাই দ্রুত এই কাজটি করতে হবে। খাতা কলম নিয়ে বসছি কিনা এবং ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা সবাই একটু বাইকে কনফার্ম করো। ওকে, ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দ্রুত বাইকে কনফার্ম করো। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। কেন আচ্ছা, তোমাদের আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে তোমরা তো ইতিমধ্যে জেনেছো যে সুন্দর শোনা যাচ্ছে। ওকে, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা তোমাদের জন্য প্রত্যেক মাসে একটি স্মার্টফোন গিফট প্রোগ্রামের আয়োজন করেছি, তাই না? যে কেন করেছি জানো? যে তোমরা যেন পড়াশোনায় উদ্বুদ্ধ হও, আগ্রহ বাড়ে। তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের ক্লাস থেকে একটা গিফট আয়োজন করার জন্য। সেটা হচ্ছে আইফোন। আইফোন, আবার বলছি, এটি কেন দিব? যেন সিরিয়াস হয়ে ক্লাস করো, পড়াশোনার প্রতি মোবাইল মানে মোবাইলটি পাওয়ার জন্য হলেও তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। আমি আর কথা বাড়াবো না। যদি তোমার মন চায় সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিন। সবাই একদম সবাই, আমরা আজকে 5,000 শিক্ষার্থী হবে আল্লাহর রহমতে। ওকে, সবাই শেয়ার করে দিই, একদম যতজন আছি সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দিই। তোমার ফ্রেন্ড সার্কেল যত জায়গায় যা আছে সব জায়গায় একটা শেয়ার করে দিবে, সব জায়গায়। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমি তোমাকে একটু
আমরা বাংলার দ্বিতীয় পত্র কিভাবে প্রস্তুতি দিব সেটা একটু সুন্দর করে বুঝিয়ে দিই। কোন টপিক চ্যালেঞ্জ দিয়ে পড়াবো ঠান্ডা মাথায়, প্লিজ তুমি পানি নিয়ে বসো, আমার এত ভাবসাব দরকার নেই, অনেক হাজার হাজার ভিউ দরকার নেই, যতজন আছে। আমি একটা তথ্য দিই, আজকে শুধু যে পরিমাণে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ, ভাইয়া এই ভাইয়া সেই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটি আমার কোনো যোগ্যতা নয়, এটি সম্পূর্ণ আল্লাহর রহমত এবং তোমাদের আন্তরিকতা। সো তোমরা আজকেও এই ক্লাসকে এবং আগামীকালকে, আজকে আমি তোমাদেরকে নির্মিত অংশের 70 বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে নোট করিয়ে শেষ করাবো, শুধু আমার নোটটা পড়ে যাবা। আগামীকাল সকাল 11টায় পড়াবো উচ্চারণ আর বানান। তোমরা অনেকে উচ্চারণ উত্তর দিবে না, সমস্যা নেই, অনেকে উচ্চারণের যে শব্দগুলো দিবে না, সমস্যা নেই, প্রশ্ন আছে, আমি বুঝিয়ে দিব যে কোন প্রশ্ন আসবে, কিভাবে দিতে হবে। বানান, তোমরা অনেকে বানান গুলো সঠিক করতে পারবে না, সমস্যা নেই, সব প্রশ্ন কিভাবে আসবে সেটি দিবে, সেটি বুঝিয়ে দিব। পদ প্রকরণ পড়াবো বিকাল 4টায়, সমাস উপসর্গ পড়াবো বিকেল 4টায়, আর আগামীকাল সন্ধ্যা 7:30 পড়াবো বাক্য রূপান্তর, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। ওকে, আর রাত 11টায় একটা পরীক্ষা, ফাইনাল এক্সাম নিব। ওকে, সবাই সুন্দর করে এখন নোট শুরু করে দাও, বিসমিল্লাহ পড়ে নোট শুরু করো, বিসমিল্লাহ পড়ো, এবং সবাই সবার জায়গা থেকে একবার শেয়ার করে দিই যত জায়গা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি তোমাদের গালিবে তোমাদেরকে বলবে, নির্মিতি অংশের যে 70 সেটির প্রথমে আসবে কি? প্রথমে আমরা জানি পারিভাষিক শব্দ, সবাই লিখে ফেলবে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, সরি এখানে তো আছে, সবাই লিখে ফেলবে যে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি অথবা প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, সংলাপ অথবা ক্ষুদে গল্প, প্রবন্ধ, এই আইটেমগুলো আমাদের পরীক্ষাতে আসবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোন কোন আইটেমগুলো আমরা অ্যান্সার করব। আমরা অ্যান্সার করব দিনলিপি, আমরা অ্যান্সার করব পারিভাষিক শব্দ, আমরা অ্যান্সার করব বৈদ্যুতিক চিঠি, যেটাকে আমরা ইমেল বলি, লিখে ফেলবে, সুন্দর করে নোট করো, ইমেল। আমরা অ্যান্সার করব সারাংশ সারমর্ম, আর এখান থেকে তুমি যেটা কমফোর্ট ফিল করো, চাইলে সংলাপ দিতে পারবা, চাইলে ক্ষুদে গল্প দিতে পারবা। এই সর্বশেষ আমরা অ্যান্সার করব প্রবন্ধ। শেষ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্নে, তাহলে সবাই এই পর্যন্ত সবাই বুঝছি? চলো ভাই, প্রথমে পারিভাষিক শব্দ। প্রথমে আমরা আজকে শুরু করব পারিভাষিক শব্দ দিয়ে। এই পারিভাষিক শব্দ কিভাবে তুমি সুন্দর করে আজকে রাতের মধ্যে পড়ে শেষ করবা, দেখো ভাই কিভাবে পড়াচ্ছি। এটি আসবে 7 নং প্রশ্নের উত্তর, সবাই সুন্দর করে লিখে ফেলবে 7 নং প্রশ্নের উত্তর। এই 7 নং প্রশ্নের উত্তরে পারিভাষিক শব্দ আসবে অথবা অনুবাদ আসবে। আমরা অবশ্যই পারিভাষিক শব্দ দিব। কত মার্কসের আসবে এটি বলো তো আমাকে? 10 মার্কস। 10 মার্কস আসবে। চলো এবার আমি তোমাদেরকে একটু দেখাবো যে পারিভাষিক শব্দগুলো আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো। আজকের ক্লাস শেষে তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব তোমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা যারা শেয়ার করে, শেয়ারের স্ক্রিনশট পেজের ইনবক্সে দিয়েছো, তাদেরকে আমরা একটা পিডিএফ দিয়ে দিব। সবাই দ্রুত আমরা শেয়ার করে দিই। এই পারিভাষিক শব্দের যে 10 মার্ক, এটি আমরা আল্লাহর রহমতে কিভাবে পড়বো। ওকে, শুরু করছি, সবাই সুন্দর করে লিখে ফেলি। ঢাকা বোর্ড 2022 সবাই লিখতে হবে। ওকে, এবার আসো, তুমি মনে করো পারিভাষিক শব্দ পড়া শুরু করছো, কিভাবে পড়বা বলো? অ্যাক্টিং করিস না, সবাই ভাইয়ের সাথে বলতে হবে, বলো অ্যাক্টিং করিস না। একদম সবাই বলো, কি বলেছে বলো তো? অ্যাক্টিং করিস না। আচ্ছা, আমরা কি বুঝতেছি? সবাই নোট করতেছি? একদম বলো, সবাই নোট করতেছি ভাই, বলো। আচ্ছা, মনে করো এই এক রাতের মধ্যে পারিভাষিক শব্দগুলো কিভাবে সহজে শেষ করবা, ভাইয়া তোমাদেরকে টেকনিক এখন দিয়ে দিচ্ছি। সবাই লেখো, পারিভাষিক শব্দ মনে রাখার টেকনিক, বসের টেকনিক। বলো, তুমি তোমার কোনো বন্ধুকে বলেছো অ্যাক্টিং করিস না, এবার তুমি বলো অ্যাক্টিং মানে কি? অভিনয়। বলো অ্যাক্টিং মানে কি? অভিনয়। বলো অ্যাক্টিং মানে কি? অভিনয়। হয়ে গেছে তোমার মুখস্থ। এই অ্যাক্টিং করিস না, এই অ্যাক্টিং করিস না, হয়ে গেছে তোমার মুখস্থ। এত টেনশনের কিছু নেই। দেখো প্রত্যেকটি শব্দ এভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এরপর মনে করো তুমি হচ্ছে তোমার ছোট ভাইকে বলছো, এই কার্টুন আঁকিস না, এই কার্টুন আঁকিস না, এই কার্টুন আঁকিস না, কার্টুন কার্টুন ব্যঙ্গচিত্র, কার্টুন আঁকিস না, এই দেয়ালে কার্টুন আঁকিস না, দেয়ালে ব্যঙ্গচিত্র আঁকিস না। তাহলে কার্টুন মানে ব্যঙ্গচিত্র। বিশ্বাস করো, শুধু 30 থেকে 40 মিনিট এভাবে শব্দগুলো পড়ে যাবা,
হুবহু কমন পাবা, ওই পিডিএফটা আমরা দিয়ে দিব। আমি তো বলেছি 2 দিন আমার সাথে সুন্দর করে থাকো। তাহলে ভাই বলো, কার্টুন আঁকিস না, কার্টুন আঁকিস না, হয়ে গেছে, হয়ে গেছে তোমার। পরে তুমি এরপরে এরপরে তুমি এই যে এইটা পড়বা কিভাবে, যে লাইট ইয়ার, লাইট ইয়ার। এই লাইট ইয়ার শব্দের অর্থ হচ্ছে আলোকবর্ষ। এখন তুমি এটা কিভাবে মনে রাখবো? ও এই চলস না, একটা লাইট নিয়ে যাই, ইয়ার তো শুরু হয়ে গেছে। এই চল একটা লাইট নিয়ে যাই, ইয়ার তো শুরু হয়ে গেছে। লাইট ইয়ার, আলো বর্ষ, আলোক বর্ষ, লাইট ইয়ার, লাইট ইয়ার, আলোক বর্ষ, হয়ে গেছে তোমার লাইট ইয়ার। এরপরে এরপরে তুমি এই যে ব্যালট, এই ব্যালট কিভাবে মনে রাখবা? ব্যালট কিভাবে মনে রাখবা বলো? ব্যালট চুরি হয়ে গেছে, বলো ব্যালট, এই ব্যালট চুরি হয়ে গেছে, ব্যালট চুরি হয়ে গেছে, ব্যালট চুরি হয়ে গেছে। তাহলে ব্যালট কি বলো তো আমাকে, সবাই বলো ব্যালট কি? ভোট পত্র, বলো ভাইয়া ভোট পত্র, ভোট পত্র চুরি হয়ে গেছে। এভাবে যদি তুমি সুন্দর করে পড়ো সবগুলা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর তুমি মনে করো ডিড, ডিড, ওকে ওকে ঠিক আছে, 100 নম্বরে কমন আসছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে তুমি মনে করো ডিড, এই চল তোর সাথে আজকে একটা ডিড করব, এই চল আব্বু প্লিজ ওদের সাথে কোনো কাজ করতে একটা ডিড করে করিয়ে, আব্বু আমাদের এই কাজের একটা ডিড লাগবে। ডিড কি? দলিল। ডিড কি? দলিল। ডিড কি? দলিল। তার মানে এখানে যেহেতু 10 মার্কস, কোনোভাবে বিশ্বাস করো ভাইয়া, আমরা এমন ভাবে একটা পিডিএফ সাজাইছি, প্রত্যেক বছর এইভাবে কমন আসে, বিগত সালগুলো থেকে কমন আসে। তো তোমাকে আমি জাস্ট হচ্ছে কয়েকটা বোর্ড প্র্যাকটিস করে দিই, তুমি এভাবে করে সুন্দর করে রাতের মধ্যে একটা শব্দকে 3 বার বলবা। আচ্ছা এই আব্বু আমার ওদের সাথে ডিড করেন। ডিড অর্থ কি? দলিল। ডিড অর্থ কি? দলিল। ডিড অর্থ কি? দলিল। এরপরে এ পাবলিক ওয়ার্ক, পাবলিক ওয়ার্ক মানে হচ্ছে জনগণের জন্য কাজ করে। পাবলিক মানে জনগণ, ওয়ার্কস মানে কাজ। এই বাংলাদেশে আব্বু, বাংলাদেশের জনগণের জন্য যেন কাজ করে কে? এই বন্ধু বলতো জনগণের জন্য কাজ করে, ও গণপূর্ত। বলো ভাইয়া পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত। কিভাবে মনে রাখবা বলো? বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কাজ করে কে? জনগণের জন্য কাজ করে কে? গণপূর্ত। পাবলিক ওয়ার্ক, গণপূর্ত। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? এরপর তুমি ওকে, এরপর তুমি ঠিক আছে সাপোর্টেজ, সাপোর্টের শব্দ অর্থ কিভাবে মনে রাখবা? সাপোর্টেজ, সাপোর্টে না থাকিয়ে, এই সাপোর্টকে তুমি সাপোর্ট উচ্চারণ করবা। সাপোর্টে থাকে না, সাপোর্টে না থাকিয়ে ক্ষতি করে, সাপোর্টে না থাকিয়ে ক্ষতি করে। ও অন্তর্ঘাত, বলো অন্তর্ঘাত, অন্তর্ঘাত। আমি কি বুঝাতে পেরেছি? অন্তর্ঘাত। এইবার তুমি আমাকে বলো এরপর হুড, এই হুড শব্দটির অর্থ কি? আচ্ছা আমি পারিভাষিক শব্দ কি কেন কিভাবে সেটা আর ব্যাখ্যা করি নেই, এটা তোমরা এখন আর লাগবে না। হুড মানে গোমটা, গোমটা। ও হো, নতুন বোর হুড কোথায়? এই নতুন বোর ঘুমটা কোথায়? নতুন বোর ঘুমটা কোথায়? ও হুডটা দরকার ছিল তো আজকে, ঘুমটা তো দরকার ছিল তো আজকে। এই এই হুড কোথায়, হুড কোথায়, এভাবে। তাহলে আমি আরেকবার একটা রিভিশন দিই। ঢাকা বোর্ড 22, অ্যাক্টিং করিস না, কার্টুন আঁকিস না, লাইট ইয়ার, আলোকবর্ষ, লাইট ইয়ার, ব্যালট চুরি হয়ে গেছে, আব্বু এদের সাথে একটু ডিট করে কাজ করবেন, পাবলিক ওয়ার্ক জনগণের জন্য কাজ করে গণপূর্ত, নতুন বইয়ের জন্য হুড প্রয়োজন, সাপোর্টে, সাপোর্টে না থেকে ক্ষতি করে অন্তর্ঘাত, অন্তর্ঘাত। বলো ঢাকা বোর্ড 22 ক্লিয়ার? সবাই ভাইকে বলো ঢাকা বোর্ড 22 ক্লিয়ার? বলবে ঢাকা বোর্ড 22 ক্লিয়ার? দ্রুত বলতে হবে, দ্রুত, সব দ্রুত বলতে হবে। মাঝা ঢাকা বোর্ড 22 ক্লিয়ার? না না এ ভাই সবাই সবাই একটু ভাই সবাই সবার জায়গাতে শেয়ার করে দিবে একদম সবাই। আমি আছি ইনশাল্লাহ। দেখো উচ্চারণ অনেক জায়গায় ক্লাস করবা, বানানো অনেক জায়গায়, আল্লাহর রহমতে গালিব বিয়ার ক্লাসগুলো একবার কর, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ একদম দেখবে সহজে শেষ করে দিব। সবাই একটু শেয়ার করে দিই বন্ধু বান্ধব যারা আছে। আলোকবর্ষ বল এটা ক্লিয়ার? চলো এখন আমরা ময়মনসিংহ বোর্ড 22 প্র্যাকটিস করব। ময়মনসিংহ বোর্ড 22 আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা ঘুমানোর আগে মজা করে করে একবার এগুলো পড়বা। এবং ভার্সিটি অ্যাডমিশন এগুলো আসে, বুঝছো? ভার্সিটি অ্যাডমিশন এগুলো আসে। এবার ময়মনসিংহ বোর্ড 22 খোলো তো সবাই। ময়মনসিংহ বোর্ড 22। এ আব্বু বাজারের কি অবস্থা? তো আব্বু বলেছে বাজারে তো গুডস গুলোর দাম বেড়ে গেছে। তাহলে বলো গুডস মানে কি বলো তো আমাকে? পণ্য দ্রব্য, ঠিক আছে? ওকে তাহলে গুডস মানে কি বলতো? পণ্য দ্রব্য, পণ্য দ্রব্য, গুডস। আব্বু বাজারে গুডসের কি অবস্থা? বাজারে গুডসের কি অবস্থা? পণ্য দ্রব্যের কি অবস্থা? পণ্য দ্রব্যের দাম বেড়ে গেছে।
আব্বু গুডসের দাম কি বেড়ে গেছে? আব্বু গুডসের দাম কি বেড়ে গেছে? হয়ে গেছে তোমার পণ্য দ্রব্য, পণ্য দ্রব্য। আমি কি বুঝাতে পেরেছি? এইবার হচ্ছে সিগনিফিকেন্ট। আরে সাবানের গালিবের এই ক্লাসগুলোর সিগনিফিকেন্ট আছে, সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্ট মানে কি বলতো আমাকে? তাৎপর্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? গুড না গুডস, গুড না ভাইয়া গুডস। গালিবের ক্লাসগুলোর সিগনিফিকেন্ট আছে, গালিবের ক্লাসগুলোর তাৎপর্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভাইয়া গুড শেষ, সিগনিফিকেন্ট শেষ। ভাইয়া আমি তো ক্লাস করাচ্ছি, হয়তো এই কারণে সময় চলে যাচ্ছে, তুমি তো এত কিছু পড়বে না। আমি মাঝারকে বলে দিয়েছি তোমাদেরকে সংক্ষিপ্ত একটা দিবে, যেখান থেকে আল্লাহর মতো তোমরা মিনিমাম আল্লাহর মতো 10টা পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে এরপরে, এরপরে ভাইয়া ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা এই আব্বু বা তুমি তোমার এই বন্ধু, তোর না একটা ভাই দেখলাম না জেলে গেছে, জেল থেকে বেইল হবে কবে? বলো, জেল থেকে বেইল হবে কবে? বেইল মানে জামিন, বেইল মানে জামিন। বলো জেল থেকে বেইল হবে কবে? বেইল মানে জামিন। তুমি এইভাবে জাস্ট মনে রাখবা। বিশেষ তোমাকে 5,000 পড়তে হবে না, 40টা থেকে 50টা শব্দ পড়লে না। এই বেল হবে কবে? জেল থেকে বেল হবে কবে? জেল থেকে বেল হবে কবে? এই জেল থেকে জামিন হবে কবে? জেল থেকে বেল হবে কবে? বেল মানে জামিন, বেল মানে জামিন। জেল থেকে বেল হবে কবে? হয়ে গেছে। এমনও তো হতে পারে আমার এখান থেকে 2-3টা পরীক্ষাতে চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। এই প্লিজ গালিবের ক্লাসে নোট কর, নোট কর, নোট মন্তব্য, নোট মন্তব্য। সবাই দ্রুত লিখে ফেলে নোট মন্তব্য। গালিবের ক্লাস আমরা অবশ্যই নোট করতে হবে, মন্তব্য করতে হবে। নোট মন্তব্য, নোট মন্তব্য। গালিবের ক্লাস নোট করতে হবে, মন্তব্য করতে হবে। বুঝাইতে পেরেছি? আচ্ছা বলো বুঝাইতে পেরেছি। এরপরে, এরপরে যে প্রিমিটিভ, এই প্রিমিটিভ শব্দ অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখবো? ওকে ঠিক আছে। এই ভাই প্রিমিটিভ যুগের কাহিনী বলিয়েন না তো। মনে করো আমি তোমাকে বলছি এই শোনো, আগের যুগের মানুষ এগুলো করতো। প্রিমিটিভ আগের যুগ মানে আদিম যুগ, আদিম যুগ। তাহলে ভাই বলো আদিম। প্রিমিটিভ যুগের কাহিনী ভালো লাগে না, আদিম, আদিম। এই আম্মু প্লিজ আপনি একটু প্রিমিটিভ যুগের মতো চলেন না তো, আদিম যুগের মতো চলেন না তো। কিরে বান্ধবী বেষ্টু, তোমরা বলো না বেষ্টু। আবার তোমরা মেয়েরা মেয়েদেরকে এখন স্টাইল করে বলে এ মাম্মা, তো মাম্মা প্রিমিটিভ যুগের মতো চলিস না মাম্মা। এ মাম্মা প্রিমিটিভ মানে আদিম, প্রিমিটিভ মানে আদিম, আদিম, আদিম। বুঝতে পেরেছি? এই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাকে যেটি করতে হবে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এরপর যেটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো। আচ্ছা ম্যানিফেস্টো, আচ্ছা এরপরে এই এমপি সাহেব কি নির্বাচনের ম্যানিফেস্টো গুলোকে দিয়েছে, অথবা নির্বাচনের ম্যানিফেস্টো গুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করেছে? এভাবে এমপি সাহেব ম্যানিফেস্টো গুলো কি যথাযথভাবে বাস্তবায়ন করেছে? ম্যানিফেস্টোর সাথে কিসের সাথে? নির্বাচনী ইশতেহার। ম্যানিফেস্টো মানে ইশতেহার, ইশতেহার। কিভাবে মনে রাখবা? আর সাবানারা আমাদের ওই যে এমপি সাহেব আছে না, বহুত এসব ম্যানিফেস্টো দেয়, কোনো কাজ করে না। এই ম্যানিফেস্টো মানে ইশতেহার, ম্যানিফেস্টো মানে ইশতেহার। বুঝাইতে পেরেছি? বলো বুঝাইতে পেরেছি? ওকে এরপরে এই পোর্টাল, পোর্টাল মানে অর্থ হচ্ছে সিংহদ্বার, সিংহদ্বার। তো তুমি মনে করো এভাবে সহজে মনে রাখবা। আজকে আমি একদম পোর্টাল দিয়ে, মনে করো যারা আমরা ইসলাম ধর্ম বলবো যে পোর্টাল দিয়ে জান্নাতে চলে যাব। তোর ভাষাতে মনে করো তুমি কোনো মেয়েকে পছন্দ করো, একদম মেয়ে মানে তোমার বুকে হেড মানে একদম সাহস রেখে তুমি বলবা যে আমি তোমাদের বাসায় তোমার আব্বুর সামনে তোমাদের ঘরে পোর্টাল দিয়ে প্রবেশ করব। এই পোর্টাল মানে কি বলো? পোর্টাল মানে প্রধান দরজা, প্রধান দরজা মানে সিংহদ্বার। বলো এটা এইভাবে সহজে মনে রাখবা যে তোমাকে যেহেতু আমি পছন্দ করেছি, তোমার আব্বুর সামনে তোমাদের ঘরে আমি পোর্টাল দিয়ে প্রবেশ করব, মানে প্রধান দরজা মানে সিংহদ্বার, সিংহদ্বার। ময়মনসিংহ বোর্ড ক্লিয়ার? বলো ময়মনসিংহ বোর্ড ক্লিয়ার? বলো ভাই ময়মনসিংহ বোর্ড ক্লিয়ার? বুঝাইতে পেরেছি? ওকে ঠিক আছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরো বোর্ড প্র্যাকটিস করে তারপর আমরা লিখিত অংশে চলে যাবো ইনশাল্লাহ। এবার আমরা কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2022 সবাই লিখে ফেলবে। কিভাবে আমি আরো দেখাচ্ছি, ইনশাল্লাহ দেখবা যে এখান থেকে কমন পেয়ে যাবা। কুমিল্লা বোর্ড 2022 ওকে ঠিক আছে। এইবার সেকুলার,
আমরা সবাই জানি সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। এটাকে তুমি কিভাবে সহজে মনে রাখবা? সেকুলার এটাকে বলো সে কে, বলো সে কে, বলো সেকুলার সে কে। তুমি বলবা ও সে তো ধর্মনিরপেক্ষ, শেষ হয়ে গেছে। সেকুলার সে কে, সে ধর্মনিরপেক্ষ। ভাই আমি তো তোমাকে বলছি এটাকে কিভাবে সহজে মনে রাখবা, কারণ এক রাতে তুমি মোটামুটি 50টার মধ্যে মনে রাখতে পারলেই হইলো। 50টা যেভাবে দুষ্টামি করতে করতে মনে রাখা যায়। সেকুলার সে কে, সে তো ধর্মনিরপেক্ষ। হয়ে গেছে, বলো হয়ে গেছে। এইবার বলো ডায়নামিক। এই ডানা থাকলে তো, পাখির ডানা আছে মানে পাখির গতি আছে। ডায়নামিক মানে কি বলতো? ডায়নামিক মানে গতিশীল। এবার এটাকে সহজে মনে রাখবা, ডানা আছে মানে তো গতি আছে, ডানা আছে মানে তো গতি আছে। ডায়নামিক গতিশীল, ডায়নামিক গতিশীল। বুঝাতে পেরেছি? ঠিক আছে, লিখে বলবে, লিখে বলবে ডায়নামিক গতিশীল। এরপর ভাইয়া সেকুলার ধর্মনিরপেক্ষ। আমি শব্দগুলোর অর্থ বলছি না, তোমরা তো এটা বুঝবা। সেকুলার ধর্মনিরপেক্ষ, সেকুলার ধর্মনিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝাতে পেরেছি? এইবার বলো প্রবোস্ট। প্রবোস্ট, বুঝাতে পেরেছি? কি অবস্থা? ওকে, প্রবোস্ট। আচ্ছা, এই প্রবোস্ট হচ্ছে হলের মেন। যেমন আমাদের কলেজের প্রিন্সিপাল মানে কলেজের মেন, এভাবে মনে রাখবা। আর আমাদের কলেজের মেন হচ্ছে কি? কলেজের মেন হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা যে হলে থাকি, হলের মেন কি? হলের মেন হচ্ছে প্রবোস্ট। এই প্রবোস্ট এভাবে মনে রাখবা, হলের মেন হচ্ছে প্রবোস্ট, প্রবোস্ট। তখন একদম সহজে মনে রাখতে পারবা। ন্যাশনালিজম, ন্যাশনালিজম, তোমার ন্যাশনালিজম কি মানে তোমার তোমার জাতীয়তা কি, বল এইভাবে মনে রাখবা। ন্যাশনালিজম জাতীয়তা, জাতীয়তা। তোমার ন্যাশনালিজম কি, তোমার ন্যাশনালিজম কি? ভাই আমি কি বুঝাতে পারতেছি? আমি জাস্ট হচ্ছে ভাই তোমাকে দেখাচ্ছি আমাদের এই 10 মার্ক কোনোভাবে ছাড়া যাবে না। এই 10 মার্ক ছাড়া ঠিক হবে না। গত বছর আমার 23 ব্যাচের এত বেশি পোলাপান শুধু এটাতে 90+ পেয়েছি। এবার বিশ্বাস করলে করবা, না করলে রে। বাংলা দ্বিতীয় পত্রে 90+ পাওয়া একদম সহজ। মনে করো তুমি বাংলা প্রথম পত্রে পেয়েছো 70, দ্বিতীয় পত্র পেয়েছো 90, কত হয়ে গেছে? A+ হয়ে গেছে। সো এই 2 দিন কোনোভাবে আমার একটা ক্লাসও মিস দিবে না। এরপর ভাইয়া ইরিগেশন, ইরিগেশন। এই ইরিগেশন শব্দ অর্থ কি? ইরিগেশন মানে হচ্ছে সেচ। এবার তুমি বলবা ইরি, এই ইরি, ইরি কি বলো তো আমাকে? একটা ধান না? হ্যাঁ, ইরি জমিতে ধান, ধান চাষ করতে হবে, তোমার ইরি মানে সেচ। বলো ইরি, ইরি জমিতে আমরা কি করব বলো তো? ইরি জমিতে আমরা সেচ দিব। ইরিগেশন মানে সেচ, ইরিগেশন। বলো ইরি জমিতে, ইরি ধান আমরা নাম শুনছি না? ইরি জমিতে আমরা সেচ দিব, ইরি জমিতে আমরা সেচ দিব। বুঝাতে পেরেছি? এরপর মনে করো যে এজেন্ডা। এই এজেন্ডা মানে হচ্ছে কর্মসূচি। কিভাবে মনে রাখবা? এই আজকে তো আমরা এই বিয়েতে এই অনুষ্ঠানে আসছি, এই অনুষ্ঠানের এজেন্ডা গুলো কি কি, কর্মসূচি গুলো কি কি, এই অনুষ্ঠানের এজেন্ডা গুলো কি কি। বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর মনে করো ক্যাবিনেটে কে কে আছে, এইভাবে মনে রাখবা। ক্যাবিনেটে, তোদের ক্যাবিনেটে কে কে আছে? ও মন্ত্রিসভা, মন্ত্রিসভা। ক্যাবিনেটে কে কে আছে? ক্যাবিনেট, মন্ত্রিসভা। এভাবে 2বার পড়বা, আবার পেছন থেকে একবার পড়বা, আবার সামনে থেকে একবার পড়বা। আল্লাহর রহমতে তোমার মনে পড়বে। আর বারবার পড়বা রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রাব্বি জিদনি ইলমা। ওকে, সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ, র্যান্ডম ভাবে মেমো দাও। তোমরা কি দোকানে জানো? বলো মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম শব্দটা হচ্ছে স্মারকলিপি, স্মারকলিপি। তো এই স্মারকলিপিকে কিভাবে সহজে মনে রাখবা? আমরা যে কোনো কিছু কেনাকাটা করলে কি দেয়? মেমো দেয়। বলো র্যান্ডম ভাবে মেমো দাও, র্যান্ডম ভাবে মেমো দাও। আর এই মেমো মানে স্মারকলিপি, যেখানে মনে করো স্মারকলিপি কি, যেখানে বার্তা বা সংক্ষিপ্ত জিনিসগুলো সহজে এবং দ্রুত লিপিবদ্ধ করে রাখা যায়, সুন্দর করে রাখা যায়। এটা হচ্ছে স্মারকলিপি। তো এই যে মেমোরান্ডাম কিভাবে মনে রাখবা? বলো র্যান্ডম ভাবে মেমো দাও, র্যান্ডম ভাবে মেমো দাও, স্মারকলিপি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া পারিভাষিক শব্দ। আমরা অবশ্যই পারিভাষিক শব্দ আমাদের কত নাম্বার আসবে? 7 নাম্বার আসবে। এই 7 নাম্বার আমরা কি করব? 7 নং প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পারিভাষিক শব্দ দিব। যদি তুমি অনুবাদে এক্সপার্ট হও তাহলে অনুবাদ নিও, নাহলে অনুবাদ ধরাই দরকার নেই, অনুবাদ আমি কেটে দিলাম। পারিভাষিক শব্দ দিবা। আচ্ছা, পারিভাষিক শব্দ পড়ার জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে প্রিপারেশন নিবেন। আমি তো সবগুলো বলতে গেলে সময় চলে যাবে। প্রয়োজন আমি আগামীকালকে আরো 3-4 বোর্ড বলবো,
আবার বিকেলও কয়েক বোর্ড বলবো, আবার রাতেও কয়েক বোর্ড বলবো, যেন অন্তত এখান থেকে 6-7টা হলো কমন হয়। চলো এখন আমরা দিনলিপি এবং প্রতিবেদন নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করব দিনলিপি নিয়ে উত্তর দেওয়ার জন্য। এর আগে একটা আমাকে কমেন্টস করে জানাও পারিভাষিক শব্দ আমরা সবাই কি আল্লাহর রহমতে বুঝতে পেরেছি? আমি যেভাবে বুঝাইছি এই স্বল্প সময় কিভাবে সহজে মনে রাখা যাবে আমরা বুঝছি? বলো বলো ভাইয়া বুঝছি। একদম সবাই কমেন্টস করতে হবে, তাহলে আমি দিনলিপিতে যাচ্ছি। বলো সবাই, বলো সবাই বুঝছি। ওকে ওকে, বলো সবাই আল্লাহর রহমতে বুঝতে পেরেছি, সবাই কমপ্লিট, একদম সবাই কমেন্টস করতে হবে। মাঝার মাঝার কি অবস্থা? হ্যাঁ, প্রবোস্ট, ওই যে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রবোস্ট, প্রবোস্ট প্রাধ্যক্ষ, অধ্যক্ষ প্রাধ্যক্ষ। ওকে ওকে, তোমরা কি ভাই এবার সবাই একটু শেয়ার করি, চলো দিনলিপি সুন্দর করে পড়বো সবাই সুন্দর করে। কি ভাই ভালো লাগছে না কিভাবে দেখছে এত সহজে মনে রাখা যায়? হ্যাঁ ওকে, সবাই সবার জায়গাতে একটু শেয়ার করে দিবে এবং সবাই সবার যেন বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীরা ভাইয়া ক্লাসটি করে উপকৃত হয়। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি দিনলিপি। সবাই সুন্দর করে আগে নোট খাতায় লিখো দিনলিপি, আগে নোট খাতায় এটা লিখো ভাইয়া দিনলিপি। ওকে, পিডিএফ কই পাবো ভাইয়া? পিডিএফ আমি তো বলেই দিয়েছি তোমাদেরকে, ওই যে অসাধারণ ভাইয়া না? ঠিক আছে, আচ্ছা আমি তোমরা যদি চাও এজেন্ডা মানে কর্মসূচি, আমি তোমাদেরকে আরো কয়েকটা বোর্ড প্র্যাকটিস করে দেবো। আগে আমরা এগুলো শেষ করি। হ্যাঁ আগে আমরা এগুলো শেষ করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সুন্দর করে যে টপিকসটি পড়বো সেটি হচ্ছে দিনলিপি। সবাই সুন্দর করে লিখে ফেলবে। এখন আমরা কোন টপিকসটি পড়বো? দিনলিপি পড়বো। সবাই সুন্দর করে দিনলিপি পড়বো। আচ্ছা এই টপিকসটা আমাদের কত নাম্বার আসবে? 8 নং প্রশ্নের উত্তর। সুন্দর করে 8 নং প্রশ্নের উত্তর, আবার 8 নং প্রশ্নের উত্তর। দিনলিপি কি? আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানে কেউ আছো যে ডায়েরি মেনটেন করো? তোমরা এখানে অনেকে আছো যে ডায়েরি মেনটেন করো। বিশ্বাস করো এই দিনলিপি কোনো ধরনের পড়াই না। তোমাকে আমি একদম সহজ কথা বলি, তুমি কলেজের প্রথম দিন কলেজে গিয়েছ, কলেজের প্রথম দিন তোমার কলেজের নতুন একটা অভিজ্ঞতা, বন্ধু বান্ধবীর সাথে নতুন ভাবে পরিচয় হয়েছে, টিচার নতুন, স্থান নতুন, এই যে একটা অভিজ্ঞতা, রাতে বাসায় এসে সেটা তুমি তোমার ডায়েরিতে লিখেছো। দিনলিপি মানে দিনকে লিপিবদ্ধ করেছো, তোমার দিনলিপি হয়ে গেছে। তুমি মনে করো একটা বিয়েতে গিয়েছো, গিয়ে সেখানে কি কি কাহিনী ঘটেছে তুমি সেটাকে তোমার ডায়েরিতে লিখেছো। আচ্ছা ডায়েরিতে আমরা কিভাবে লিখি বলো তো? বিশ্বাস করো এটা যে পড়া না, আমি তোমার বুঝাই। মনে করো আমার অনেক বান্ধবী তারা কিন্তু দিনলিপি করে বা ডায়েরি মেনটেন করে। এবার আমরা ডায়েরি মেনটেন করতে কি করি? তারিখ লিখি, স্থান লিখি, শিরোনাম লিখি, শিরোনাম লিখি, বিয়ের অভিজ্ঞতা, এরপর তারিখ লিখি, এত তারিখ, স্থান লিখি, এরপর কতটা সময় আমরা লিখতেছি লিখি, রাত 12টা, রাত 12টা 20, এভাবে লিখি না ভাইয়া? ঠিক এটাই হচ্ছে দিনলিপি। চলো এবার এই দিনলিপিতে 10-এ 9 আমরা কিভাবে পাবো আমরা সেটি এখন দেখবো। আমি দিনলিপি কি বুঝাতে পেরেছি? তোমার দিনলিপি মানে হচ্ছে দিনের একটা কাহিনীকে সুন্দর করে লিপিবদ্ধ করলে সেটি হচ্ছে দিনলিপি। ওকে চলো এবার কোন কোন নিয়মগুলো ফলো করলে দিনলিপিতে আমরা পরিপূর্ণ মার্কস পাবো সবাই লিখি। একটি পুরো দিনের সম্ভাব্য ঘটনাবলী মনে গুছিয়ে নিতে হবে। একটি পুরো দিনের, সুন্দর করে ভাইয়া বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, একটি পুরো দিনের সম্ভাব্য ঘটনাবলী তোমার মনে প্রথমে গুছাই নিবে। এগুলো তো রুলস, তোমার কাছে রুলস মনে হচ্ছে না? রুলস না, বলো প্রথমে আমি যেহেতু দিনলিপি লিখবো, আমি কোন দিনের কথা লিখতে চাচ্ছি? ও আমার কলেজের প্রথম দিন, যেহেতু আমি আমার কলেজের প্রথম দিন লিখতে চাচ্ছি, আমার কলেজের প্রথম দিন আমার মনে, আমার মেধায় এটা স্মরণ করব। শেষ। দিনের অনেকগুলো ঘটনা থেকে তুমি কি দিনের অনেকগুলো, তুমি মনে করো কলেজে গেছো, কলেজে ফুচকা খাইছো, এটাই না লিখবা, কিন্তু কলেজে তুমি মানে আরো অনেক ঘটনা ঘটছে, সব কি লেখা যাবে না? তোমাকে দিনের অনেকগুলো ঘটনা থেকে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিয়ে দিনলিপি রচনা করতে হবে। দিনলিপিতে একটি দিনের ঘটনা আসে, দিনলিপিতে একটি দিন, ওই যেই দিনের কথা বলছে সেই দিনের ঘটনা আসে, তবে প্রসঙ্গক্রমে সেটার সাথে যদি তুমি প্রসঙ্গ প্রয়োজন হয় অতীত কোনো ঘটনা অ্যাড করতে পারো। বাট দিনলিপিতে তুমি যেই দিন সম্পর্কে লিখতে চাচ্ছ সেই দিনের ঘটনা লিখবা, প্রসঙ্গক্রমে অন্য দিনের ঘটনা আসতে পারে। আচ্ছা লেখার শুরুতে সুন্দর করে সবাই খেয়াল করবা, লেখার শুরুতে
সেই দিনের তারিখ, লেখার সময়, স্থান উল্লেখ করতে হবে। সেটা আমি তোমাদেরকে দেখাবো, জাস্ট একটু শুনে রাখো। লেখার শুরুতে সেই দিনের তারিখ, লেখার সময়, স্থান উল্লেখ করতে হবে। দিনলিপিতে বক্তা, তাকে আমি, আমরা বলে পরিচয় দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা ভুল করি। ভাই তুমি বলো তো, এই দিনলিপিটা কার, আমার না তোমার? মানে আমার, আমি আমার দিনলিপি লিখতেছি। তোমাকে যে বলছে কলেজের অভিজ্ঞতা বর্ণনা করো, এই সে অভিজ্ঞতা করে একটা দিনলিপি লিখো, এটা কি মানে কলেজের প্রিন্সিপালের দিনলিপি না? এটা তো তোমার দিনলিপি, এটা তো তোমার ডায়েরি। তোমার ডায়েরিতে তুমি আমি শব্দটাই উল্লেখ করবে, যা আমি, আমাকে, আমাদের, আমরা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। সূচনা এবং সমাপ্তি বক্তার রুচি অনুযায়ী হবে। যে কোনো পয়েন্ট বা যে কোনো কিছু, তোমার দিনলিপি শুরু করতে তুমি যদি বুংবাং দিয়ে শুরু করা হবে না, এমন একটা কথা দিয়ে শুরু করবা যেন আকর্ষণীয় করে তোলে। যিনি কাগজ কাটবেন তিনি তোমার প্রথম সেন্টেন্সটা দেখেই যেন ভালো লাগে, না এ মনে হয় বুঝতে পেরেছে যে কি দিয়ে শুরু করলে টিচার মুগ্ধ হবেন। অবশ্যই এমন একটা লাইন দিয়ে তুমি হঠাৎ করে শুরু করবা যেটা দিয়ে তোমার দিনলিপিটা অসাধারণ মনে হবে। রসপূর্ণ হইতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ওকে, এরপরে সর্বনিম্ন তুমি 2 পেজ এবং সর্বোচ্চ 3 পেজ লিখবা। সবাই লিখে ফেলে ভাইয়া। দিনলিপি তুমি সর্বনিম্ন 2, সর্বোচ্চ 3 পেজে তুমি দিনলিপি লিখবা। আমি বুঝাতে পেরেছি? সবাই দ্রুত লিখে ফেলি। এটা আমি বলে দিচ্ছি, কোনো প্রশ্ন করা লাগবে না, আমি শুধু যা বলি তা লিখো। দিনলিপি সর্বনিম্ন 2, সর্বোচ্চ 3। আচ্ছা, দিনলিপিতে তুমি মনে করো তোমার দিনলিপি লিখতেছ, বাট এই কাহিনী তো শুধু তোমার, কিন্তু তোমার সাথে কি অন্যদের রিলেশন আছে না? তুমি যে তোমার দিনলিপি লিখবা, তোমার সাথে আরো কয়েকজনের সাথে দেখা হবে না? মনে করো কলেজের অভিজ্ঞতার কথা বারবার বলতেছি, সেখানে কলেজের টিচার আসবে। হ্যাঁ, আচ্ছা শোনো, এই যে আমি এখন যে ক্লাসটি নিচ্ছি, সেই ভিডিওর যে ক্যাপশন আছে, ক্যাপশনের টেলিগ্রামের লিঙ্কটা আছে, সেই টেলিগ্রামের লিঙ্কে গেলে তুমি পিডিএফটা পেয়ে যাবা। প্লিজ বলছি, একদম যা প্রয়োজন এভরিথিং, প্রশ্ন প্রয়োজন প্রশ্ন দিব। আমার কত আমার ছোট ভাই বোনরা ভালো করুক। আমি অনেক অসুস্থ হয়েছে, কোনো সমস্যা নেই, তোমাদের দোয়াতে এটি হতে আমি অনেক আরো বেশি আমার ভালো কিছু হবে। সো ইনশাল্লাহ আরেকবার বুঝাই দিচ্ছি, এই যে ক্লাসটি নিচ্ছি, ক্লাসের যে ক্যাপশনের লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক, সেখানে পিডিএফ পেয়ে যাবা। ওকে, এরপর ভাইয়া সর্বনিম্ন 2 পেজ, সর্বোচ্চ 3 পেজ বলেছি। এরপর যে লেখার শুরুতে তুমি তো স্থানের কথা বলেছি, এরপর আমি, আমরা বলেছি। ঠিক আছে, চলো এবার আমরা প্র্যাকটিস করবো। এর আগে সাজেশন দিব, সবাই লিখে। আচ্ছা, দিনলিপি তোমাকে গদ্য আকারে লিখতে হবে, গদ্য আকারে। তুমি কি দিনলিপি কি কবিতার মতো করে লিখবা না গদ্যর মতো করে লিখবে, এটা বুঝতে হবে। দিনলিপি আমাকে লিখতে হবে গদ্য আকারে। এখন অনেকে মনে করো যে কলেজে গেছো, কলেজের প্রথম দিন, ওই যে কাবিলের মতো তুমি ওই যে মানে আমার হাতে একটা ডাব, গাছে রেখে এসেছি আরো কয়েকটা ডাব, হ্যাঁ পুরোটাই কাপ জাপ, এই ধরনের স্টাইলে লেখা যাবে না, কবিতার মতো নয়, গদ্য আকারে লিখতে হবে। একাধিক অনুচ্ছেদ বা প্যারা হতে পারে। দিনলিপিতে তুমি মনে করো এই একটা প্যারা লিখছো, আবার এখান থেকে একটা স্পেস দিয়ে আবার এই একটা প্যারা লিখছো, কোনো সমস্যা নেই, একাধিক প্যারা হতে পারে, যেহেতু 2-3 পেজে লিখবা তুমি। প্রয়োজনীয় অংশ বাছাই ও ঘটনা প্রবাহের মিল থাকতে হবে, হেডলাইন সুন্দর করে লিখতে হবে। অনেকে বলবে হেডলাইন লাগবে না, না ভাইয়া, তুমি এই যে দিনলিপিটা লিখতেছো, এই দিনলিপিটা কোন দিনের কোন কাহিনী নিয়ে? মনে করো আমি লিখতেছি 16ই ডিসেম্বর, তো 16ই ডিসেম্বরের কাহিনীটা কি? 16ই ডিসেম্বর কি মানে আমার বোনের বিবাহ নাকি বিজয় দিবস, কোন জিনিসটি, সেটি এখানে তোমাকে সুন্দর করে লিখতে হবে। ওকে, তারিখ এবং সালগুলো স্পষ্ট করে লিখতে হবে। তুমি দিনলিপিতে যে তারিখগুলো লিখবা বা সালগুলো, সময় ছিল 10টা, তখন আমি গিয়েছিলাম তাকে দেখতে, এই যে সময় 10টা, এই সুন্দর সময়টা সকাল 10টা, মানে যেটাই লিখবা সেগুলি স্পষ্ট করে লিখতে হবে। চলো আগে আমি সাজেশন দিব, তারপর একটা প্র্যাকটিস করে দিব। ওকে, সবাই সাজেশন গুলো দেখি, কি কি দিনলিপি আমরা প্র্যাকটিস করব। এগুলো দেখে গেলেই হবে, শুধু একবার তুমি চিন্তা করে যাবে এগুলো তুমি পারবা কিনা। কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে দিনলিপি লিখবা। মাধ্যমিক পরীক্ষার, সুন্দর করে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনলিপি লিখবা। তোমার এসএসসি, এখন মনে করো তো তোমাকে যদি আমি বলি যে এখন এসএসসির ফল দিচ্ছে, এটা দিনলিপি, হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, মা বল এই তোর না আজকে রেজাল্ট দিবে, দেখছো কিভাবে তুমি শুরু করে দিয়েছো। টিচার বলবে না সে তো জানে, আমি তো এরপর আমি তো একদমই ভুলে গেছি আমার রেজাল্ট দিবে। মা বলার সাথে সাথে আমি না অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। এই একটু বললাম আর কি, তুমি এভাবে দিনলিপি লিখলা। বইমেলা নিয়ে দিনলিপি লিখলা।
বিজয় দিবস উদযাপন নিয়ে দিনলিপি লিখবা, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ নিয়ে দিনলিপি লিখবা, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি লিখবা, গ্রাম্য বেলা, এই কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা তোমাকে সুন্দর করে সাতটার ঘটনাগুলো অবশ্যই মনে রেখে যাবা। আশা করছি বুঝতে পেরেছ। ওকে, চলো এবার আমরা একটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাস্ট হচ্ছে আমার মতো করে একটা দিয়েছি আর কি। হ্যাঁ, তাহলে ভাইয়া প্রথমে তুমি দিবে কি বলো তো আমাকে, হেডলাইন। প্রথমে এখানে দিছো বলো 8 নং প্রশ্ন। আমি এটা জাস্ট এইভাবে লিখছি ভাই, এইভাবে 8 নং প্রশ্নের উত্তর। এবার কি ক না খ, সুন্দর করে সেটা লিখছো, স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিবা, দিয়ে আবার মার্জিন দিবা, মার্জিন দেওয়ার পর এবার সুন্দর করে শুরু করবা। করে তুমি প্রথমে লিখছো 24 জুন 2021 বৃহস্পতিবার রাত 12টা 10। এবার তুমি স্থানও দিবে ভাই, স্থান, স্থান আমার রুম, স্থান এটা, স্থান সেটা কোন স্থানে বসে লিখতেছো। তাহলে ভাইয়া বলো কি কি দিবে, তারিখ, তারিখ, বার, সময় এবং স্থান। এই চারটা জিনিস দিলে কি হবে, অনেক বেশি সুন্দর লাগবে। ওকে, এবার তুমি শুরু করছো, কি লিখতেছো, পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের দিনলিপি। গতকাল থেকে ভয় আর আনন্দের একটি মিশ্র অনুভূতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। গতকাল থেকেই দেখছো তুমি লিখতেছো 24 জুনের কথা, কিন্তু গতকাল নিয়ে আসছো কেন? ওই যে মানে লিখবে এই দিনের কথা, কিন্তু দুই এক মানে প্রসঙ্গক্রমে অতীত কাহিনী আসতে পারে। গত বছর স্কুলে ভাইয়াদের দেখছিলাম ফলাফল প্রকাশের পর কেউ কাঁদছে, কেউ হাসছে, আবার কেউ ক্ষোভ প্রকাশ করছে। সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো, আর আমি ভয়ে শিউরে উঠেছি। মা বাবা দুজনেই আমাকে সাহস দিচ্ছেন, কিন্তু আমার মনটা ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। রাতে ঘুম ভালোই হয়েছিল। ওকে, এইভাবে করে সুন্দর করে মানে তোমার কথাগুলো যেন সুন্দর মানে বুঝায় দেখায়। সকালে বেশ ভালো লাগছে। কোন সকালে? এই যে তুমি এখন যেদিন মনটাকে তৈরি করে নিয়েছি যে কোনো ফলাফলের জন্য, মা নাস্তা খাইয়ে দিলেন। আচ্ছা, এখানে তুমি কোন কাল লিখবা, মানে কালটা কি অতীত হবে নাকি বর্তমান হবে? কালটা হবে ভাইয়া কি বলতো, বর্তমান। তবে অতীতের দুই একটা কিছু হতে পারে, অতীতের দুই একটা কথা হতে পারে। কালটা হবে বর্তমান, যা আমি ভাবি ভাবলাম, তাইলে আবার দিনলিপি যেটা আবার কাটাই ফেলবা। হ্যাঁ, তাহলে আবার অতীতের কথাগুলো আবার বেশি হয়, মানে কখন কোনটা হবে বুঝতে হবে, যে এটা কি বর্তমানে লিখবো না অতীতে লিখবো। এই দুইটা কাল হবে, অতীত এবং বর্তমান, এই দুইটা কাল দিয়ে আমরা দিনলিপি লিখবো। আচ্ছা, মা, মা নাস্তা খাইয়ে দিলেন এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। বাবা পত্রিকাটা আমার হাতে দিয়ে, দেখছো ঘটনা, কাকে কাকে আনছো এখানে, মাকে আনলাম, বাবাকে আনলাম। এই দিনলিপিতে অবশ্যই কয়েকটা চরিত্র আনবা, ঠিক আছে? চিৎকার করে উঠলেন এনজয়, যেন আমার পরীক্ষার রেজাল্টটা তার হাতে এসে গেছে, এমন একটা ভাব। তোমার দিনলিপিটা পড়লে যেন বোঝা যায় এটা একটা বাস্তব কথা। 11টার দিকে বন্ধুরা একের পর এক ফোন করছে স্কুলে যেতে। আমি 12টার দিকে পৌঁছে গেলাম। স্কুলের দিকে প্রায় সবার বাবা মা এসেছে, অথচ আমি একা। জীবনের এই পর্যায় থেকেই তো আসল লড়াই শুরু। এই ভেবে মনটাকে স্থির শান্ত হাসি খুশি রাখলাম। নোটিশ বোর্ডের দিকে অনেকেই ছুটে যাচ্ছেন, অন্যরা মোবাইলে চেষ্টা করছে রেজাল্টের জন্য। আমিও ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না। অগত্য নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেলাম। ওকে, শাহিন চিৎকার, দেখছো আরেকটা চরিত্র আনছো তোমার বন্ধু। শাহিন চিৎকার করে বলল, এই মেহেদি তুই GP5 পেয়েছিস। এ সময় আমার মোবাইলটা বেজে উঠলো। বাবা অভিনন্দন জানালেন, আমিও বাবাকে ধন্যবাদ জানালাম। তারপর দোতলায় গিয়ে প্রিন্সিপাল স্যার সবাইকে সালাম করলাম, দোয়া করলেন সবাই, দোয়া করলেন সবাই। ছুটলাম বাড়ির দিকে, খুশিতে ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। মা এসে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন। তারপর শুরু হলো মিষ্টি খাওয়া এবং মিষ্টি বিতরণ। দু একজন ছাড়া বন্ধুরা সবাই ভালো করছে। এই অনুভূতি অবিস্মরণীয়, যা জীবন আর কখনো ভোলার নয়। কি হচ্ছে দিনলিপি, 2 পেজ এবং 3 পেজ, সর্বোচ্চ সর্বনিম্ন 2 পেজ, সর্বোচ্চ 3 পেজের ভিতরে দিনলিপি লিখবা, শেষ। আমরা এখান থেকে অবশ্যই দিনলিপি লিখবো। আমাকে একটু কমেন্টস করে জানাও দিনলিপি নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা। এখানে তুমি অবশ্যই পরিপূর্ণ মার্কস পেতে হবে। বলো দিনলিপি নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, বলো ভাইয়া। যদি প্রশ্ন থাকে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। দিনলিপি আমরা ক্লিয়ার, এক এক করে আমরা সবগুলো টপিকস আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে। বলো দিনলিপি সবাই ক্লিয়ার, দ্রুত দ্রুত বলো ভাই, দিনলিপি সবাই ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন নাই না? দিনলিপি ক্লিয়ার। তোমরা যদি মানে এগুলো সব ক্লিয়ার হয়ে যাও, প্রয়োজন আমি পারিভাষিক শব্দ নিয়ে আরো কাজ করবো ইনশাল্লাহ। দিনলিপি সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই সবাই একদম সবাই সবাই ক্লিয়ার।
পারিভাষিক শব্দ ভালো না করলে খবর করে ছেড়ে দিবা, একদম কান ধরে দাগ করে রাখবো। আলহামদুলিল্লাহ। শিরোনাম কোথায় লিখবো বললাম তো, শিরোনাম লিখবা হচ্ছে, ও আচ্ছা, শিরোনাম কোথায় লিখবা? শিরোনাম কই? তোমরা অনেকে যে ভাই শিরোনামটা কোথায় লিখবো, কোথায় লিখলে শিরোনামটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, সবসময় দিনলিপির শিরোনাম লিখবা একদম প্রথমে, এরপরে তুমি লিখবা তারিখ, বার, স্থান, সময়, এগুলো একদম প্রথমে শিরোনামটা লিখবা। ওকে, প্রথমে একদম প্রথমে শিরোনামটা লিখবে। শেষে কি নিজের, না না না, শেষে নিজের নামটাম কিছু হবে না তো। শিরোনাম কোথায় লিখবা? আচ্ছা, আশা করছি এটা বুঝাতে পেরেছি। চলো, মাঝার, মাঝার, এদের জন্য তুমি সর্বোচ্চ পিডিএফ সাজাও, ঠিক আছে? এদের জন্য সর্বোচ্চ পিডিএফ সাজাও, যেন কোনো সমস্যা না হয়। সব পিডিএফ গুলো রেডি করো আজকে, যেন এরা 70 পরিপূর্ণ নিতে পারে, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীদের দিনলিপি সবাই ক্লিয়ার হয়েছ? এবার যেটি বলবো সেটি হচ্ছে, তোমরা যারা টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আজকে আমি জাস্ট 1 মিনিট একটা কথা শেয়ার করি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই যে পিডিএফ রেডি হচ্ছে, শুধু সুন্দর করে পড়ো, কিছু করা লাগবে না, শুধু রাতে বসে বসে পড়বা। ওকে। আচ্ছা, যে বিষয় বলতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ব্যাচ এবং ঢাকা ইউনিভার্সিটি টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ আমাদের ভর্তি চলছে। যদি মনে করো আমাদের কন্টেন্ট, টিচার প্যানেল তোমার পছন্দ, তাহলে আর দেরি করো না। আজকে জাস্ট একটা কথা বলি, এই মাগরিবের একটু আগে একটা মিরপুর একটা কলেজের একজন মানে স্টুডেন্ট, সে হচ্ছে অন্ধ, তার আম্মু আমাকে কল দিয়েছে, তাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, কল দিয়ে বলেছে আপনাদের ক্লাসগুলো আমার মেয়ে খুবই পছন্দ করে, মেয়ের নাম হচ্ছে ফারজানা, আমি তার আইডি সব দিয়ে দিব পোস্টে আমাদের। তো কল দিয়ে বলেছে সে অন্ধ, সে হয়তো আমাদের ক্লাসে থাকতে পারে। তো আমি এইখান থেকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, যে আলহামদুলিল্লাহ, যে এই যে ভালো লাগা, ভালোবাসা, যে আন্তরিকতা, ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাদের যে নাম্বারটি আছে, নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত তোমার সিটি কনফার্ম করে দিবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ইমেল। ওকে, সবাই ধরো ইমেল, ইমেল। ওকে, সবাই লিখে ফেলবে ইমেল। 9 নং প্রশ্নের উত্তর ক, সুন্দর করে লিখতে হবে ইমেল। ইমেলটা কত নং প্রশ্নের উত্তর বলো তো? 9 নং, 9 নং প্রশ্নের উত্তর ক। আজকে আমি 70 নিয়ে ক্লাস করেছি, কেন? কারণ আজকে যদি 70 শেষ হয়ে যায়, সকালে আরো 10 শেষ হবে, বিকেলে আরো 10 শেষ হবে, রাতে আরো 10 শেষ হবে, শেষ 100 শেষ। ওকে, 9 নং প্রশ্ন উত্তর সুন্দর করে, এটা সবসময় স্কিল দিয়ে সুন্দর করে রং কলম ইউজ করতে পারো, সেটা কিন্তু সুন্দর। ওকে, চল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইমেল নিয়ে তোমরা হচ্ছে অনেক জায়গায় অনেকভাবে পড়েছ, আজকে আমি ডিরেক্ট বাস্তবিক ভাবে তোমাদেরকে পড়াবো। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। মনে করো, আচ্ছা এই তোমরা কি আমাকে বলতে পারবা চিঠির কথা আমাদের বাংলা প্রথম পত্রের কোন প্রবন্ধে বা গল্পে ছিল? চিঠি, চিঠি, দেখি কেউ কি বলতে পারবা চিঠির কথা? আচ্ছা, তাকে আমি বলে দিই, চিঠির কথা ছিল আমাদের 52 দিনগুলো, সরি, 52 দিনগুলোতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন বলতো? চিঠি পাঠিয়েছেন 4 জনকে। এই তো আগে মানুষ কি পাঠাতো, সুন্দর করে বুঝবা, বেসিক 3 মিনিটে বেসিক শেষ। আগে মানুষ চিঠি পাঠাতো, কোন ধরনের কোনো কাউকে কিছু জানাতে হলে চিঠি দিয়ে পাঠাতো। এবার চিঠি যখন সে লিখেছে, পাঠাবে কিভাবে? ও চিঠি তো তাকে প্রথমে খামে ঢোকাতে হবে, খামে ঢোকানোর পর একজন কাছে দিতে হবে, এরপর ডাকের মাধ্যমে বা যেভাবে হোক চিঠিটা যাবে। এখন মানুষ কি আর এত কষ্ট করে চিঠিটা দিচ্ছে? না, এখন মানুষ দ্রুত তথ্যটা পাঠিয়ে দিচ্ছে। আগের সাথে এখনকার পার্থক্য হচ্ছে কি, আগে মানুষ মানুষের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যম, এখন আর সে মাধ্যম নয়, এখন সেটা হচ্ছে ইমেল, মানে ইলেকট্রিক বৈদ্যুতিক ওয়েতে আমরা চিঠিটা পাঠাবো। সো বৈদ্যুতিক ওয়েতে চিঠি পাঠানোর যে সিস্টেম, সেটি হচ্ছে কি বলতো আমাকে? ইমেল। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেইলে আমরা যে বিষয়গুলো ভুল করি সেগুলো আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি। প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে, তুমি মনে করো তোমার মোবাইল আছে, মোবাইলে যাও, মাজার, তোমার মোবাইলে যাও, মোবাইলে গেলে তুমি ইমেল চেক করো। ইমেলে গেলে দেখবা যে ইমেল কিভাবে পাঠাতে হয়, বা ইমেল লিখলে বা ইমেলে যখন তুমি ক্লিক করবা দেখবা যে ইমেলে কি কি উঠে। বিশ্বাস করে, এটা তোমার বইয়ের কোনো নিয়ম না, বাস্তবিক ভাবে ইমেল যেভাবে যায় ঠিক সেভাবেই তোমাকে এখানে নিয়মগুলো ফলো করতে হবে। চলো আমরা প্রথমে নিয়মগুলো জানি। তুমি যদি ইমেল পাঠাতে চাও, কাউকে যদি ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কি লাগবে বলো তো? তোমার যদি ইমেল কাউকে পাঠাতে চাও কি লাগবে?
আমি যদি তোমাকে কল করতে চাই, তোমার নাম্বার আমার কাছে থাকতে হবে, আমার নাম্বার তোমার কাছে থাকতে হবে। আমি যদি তোমাকে কোনো ধরনের ইমেল করতে চাই, কি লাগবে? ইমেল আইডি লাগবে। সো ইমেল আইডি করতে হলে আমাদের যে যে সিস্টেমে ইমেল গুলো পাঠাবে সেগুলো এখন আমরা জানবো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতেছি ভাই? এই বিষয়গুলো বুঝতেছি? কঠিন হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার এই ইমেল নিয়ে, ইমেল পাঠানোর জন্য কারা কারা কাজ করছে সব আমরা লিখি জিমেল, হটমেল, ইয়াহু মেল। তুমি যদি ইমেল পাঠাতে চাও এই তিনটা মাধ্যমে তোমাকে ইমেল পাঠাতে হবে। সবাই লিখে ফেলবে জিমেল, দুটো ভাই, জিমেল, জিমেল, হটমেল, ইয়াহু মেল। সবাই দ্রুত লিখে ফেলি জিমেল, হটমেল, ইয়াহু মেল বা ইয়াহু। এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেল পাঠাতে হবে। এবার এই তিনটি ওয়েবসাইটে আমি ইমেল পাঠাতে হলে এই তিনটা ওয়েবসাইটে আমার আইডি থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে। এবার ইমেল আইডি গুলো কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি। ইমেল আইডি গুলো কিভাবে বানাবো সেটা এখন আমরা দেখাবো, তারপর আমরা সুন্দর করে একটা ইমেল পাঠিয়ে দিব। প্রথমে লিখি ভাইয়া, এই যে ইমেল আইডি যখন আমরা বানাবো, সুন্দর করে সবাই, ইমেল আইডি যখন আমরা বানাবো তখন আমরা যেভাবে ইমেল আইডি বানাবো সবাই এটা আগে লিখে ফেলি। একটা ইমেল আইডি কিভাবে বানাতে পারি সবাই দ্রুত লিখে ফেলবে। একটা ইমেল আইডি বানাইতে হলে আমরা ঠিকানা সবসময় ছোট অক্ষরে লিখতে হবে। মনে করো আমার নাম কি? গালিব। গালিব না ভাইয়া, আমার নাম হচ্ছে গালিব। এখন আমি গালিব দিয়ে একটা আইডি খুলবো, গালিব দিয়ে একটা আইডি খুলবো। সবসময় ঠিকানা সবসময় ছোট হাতের। এই যে আমি গালিব লিখলাম, গালিব সবসময় ছোট হাতে লিখতে হবে। সব আমরা দ্রুত তোমার নিজের নামে একটা ইমেল খুলে ফেলি ভাইয়া। গালিব সব সময় এই ইমেলের গালিবের যে মানে তোমার নাম দিয়ে যে ইমেলটা খুলবা সেটা সবসময় ছোট হাতে দিতে হবে। এগুলো আমরা ভুল করার কারণে ইমেইলে আমরা মার্কস কম পাই। তাহলে এইবার তুমি কি করছো? প্রথমে তোমার নাম দিয়েছো, নাম দেওয়ার পর তুমি কি করবা ভাইয়া? আমরা ঠিকানার মাঝে বা এই যে এই আইডির মাঝে আমরা কখনো কোনো ধরনের স্পেস রাখবো না, স্পেস রাখবো না। সাধারণত নামের সংক্ষিপ্ত অংশ দিয়ে আমরা লিখতে হবে। মনে করো আমার নাম গালিব মাহমুদ, আমি নামের সংক্ষিপ্ত অংশ দিয়ে আমরা লিখবো। তো আমরা জানি জিমেল, ইয়াহু অথবা হটমেল, জিমেল, ইয়াহু অথবা হটমেল, এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে ইমেল পাঠিয়ে থাকি। তো একটা ইমেল আইডি খুলতে হলে আমরা কিভাবে একটা ইমেল আইডি খুলি সেটা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি আমার নাম লিখলাম গালিব @ প্রথমে তুমি তোমার নাম দিলা, প্রথমে তুমি তোমার নাম দিলা গালিব, এরপরে তুমি @ দিলা, এরপরে তুমি @এর পরে তুমি দিলা হচ্ছে কোন মাধ্যমে তুমি পাঠাবে সেই মাধ্যম দিলা। তুমি যদি হটমেল, জিমেল, তুমি জিমেইলে পাঠাইছো জিমেল দিলা, তুমি যদি হটমেইলে পাঠাও হটমেল দাও, তুমি যদি ইয়াহুতে পাঠাও ইয়াহু দাও। তাহলে গালিব @জিমেল, এরপরে তুমি এখানে একটা ডট দিবা, এরপরে একটা কম দিয়ে দিবা, তোমার একটা ইমেল আইডি হয়ে গেছে। এবার সবাই সবার নাম দিয়ে একটা আইডি খুলে আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। সবাই সবার নাম দিয়ে একটা ইমেল আইডি খুলে কমেন্ট সেকশনে জানাও। দেখি বেশি কঠিন করে দিয়েছি? বলো যতজন আছি, একদম যতজন আছে সবাই সবার নাম দিয়ে একটা ইমেল আইডি খোলো। একদম যতজন আছে দ্রুত করতে হবে। আবার বলছি ভাইয়া, ইমেল আইডি তুমি কিভাবে খুলবা? ইমেল আইডি খোলার জন্য প্রথম হচ্ছে তোমার নাম যেটা দিবা সেটা একদম কি ছোট হাতে দিতে হবে, নামের সংক্ষিপ্ত অংশ দিবা। যেমন আমি দিলাম গালিব, হ্যাঁ, নামের মানে ছোট অক্ষর দিবা। এরপর হচ্ছে যে নিয়মগুলো আছে, গালিবের পরে তুমি দিবা হচ্ছে @, পরে জিমেল, হটমেল, ইয়াহু। তুমি জিমেল আসলে জিমেল দিলা, এরপর হচ্ছে ডট, এরপর হচ্ছে কম, শেষ, তোমার একটা ইমেল আইডি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি বলবো ভাইয়া এই যে গালিবের পরে যদি আমি একটা সংখ্যা দিই, এই সংখ্যাটা কেন দিব? যেমন আমি দিলাম গালিব 1971, এই সংখ্যাটা আমি কেন দিব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গালিব নামে অনেকগুলো ইমেল আইডি থাকতে পারে, তাই না? এই কারণে আমরা গালিবের পরে আরেকটু একটা সংখ্যা দিচ্ছি, সংখ্যা দিয়ে একটা ইমেল আইডি খুলছি, তার মানে সেটা আরেকটু স্পেসিফিক হয়ে গেছে। একদম সবাই সবার নাম দিয়ে একটা ইমেল আইডি খোলো, সবাই, একদম সবাই। কারো যদি আমার পেট ব্যাচে আমি কেউ যদি বড় হাতের লিখছে, মনে করে এটা বড় হাতের লিখছে, আমি কান ধরে দাঁড়াতে রাখছি, কোনোভাবেই বড় হাতের লেখা যাবে না। ওকে, সবাই এটা করতে হবে। একদম সবাই এটা লিখো, ইমেল আইডি লিখো। ওকে, সবাই লিখো, একদম সবাই। এই যে আলহামদুলিল্লাহ সবার ইমেল আইডি হয়ে গেছে। তাহলে ভাই আমরা সংখ্যা কেন দিব? আমি এই যে আমার নামের সংখ্যা অংশের পরে সংখ্যা কেন দিব? আরেকটু স্পেসিফিক করার জন্য আমরা সংখ্যা দিব। মোটামুটি নিয়ম যেগুলো বলা দরকার সেগুলো আমি বলে দিয়েছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে মেসেজ বক্সের মূল সংবাদটি টাইপ করতে হবে। এরপরে সিসি কি, বিসিসি কি, এগুলো আমি এখন বলবো, সবাই সুন্দর করে খেয়াল করো। মনে করো
আমরা একটা ইমেল পাঠাইতে হলে যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে ফ্রম। ফ্রম, এই ফ্রমে যে ইমেলটা পাঠাবে, ফ্রমে তুমি তার ইমেল আইডিটা লিখবা। এখন মানে ফ্রমে মনে করো যদি নাম থাকে যে রাকিব, বলো রাকিব গালিবকে ইমেল, রাকিব গালিবকে। যদি প্রশ্নের নাম থাকে অবশ্যই সেই নাম দিয়ে তুমি ইমেল আইডি খুলবা। যদি প্রশ্নে কোনো নাম না থাকে, যদি প্রশ্নে কোনো নাম না থাকে তাহলে তুমি তোমার মতো করে আইডি খুলে দিবা। ওকে, তাহলে যেহেতু প্রশ্নের নাম আছে তুমি লিখে গালিব সংখ্যা দিলে @gmail.com। এবার যাকে পাঠাবা, যাকে পাঠাবা সেটি হচ্ছে টু। তাহলে যে পাঠাবে সে হচ্ছে ফ্রম, যাকে পাঠাবে সে হচ্ছে টু। এবার সিসি কি বলো? সিসি মানে হচ্ছে কার্বন কপি। সবাই আমার সাথে বলো সিসি। সিসি, এই সিসি মানে হচ্ছে কার্বন কপি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে কি, এখানে হচ্ছে যদি মনে করো তোমার এমন একটা হইতে পারে যে তোমার 5 জন বন্ধুকে এই ইমেলটা পাঠাও। 5 জন বন্ধু যদি নাম উল্লেখ করা থাকে যে রাকিব, রাহাত, রাসেল, হ্যাঁ অনেক, এর এই পারভেজ, এই ধরনের নামগুলো থাকে যে 5 জন বন্ধুকে এই ইমেল আইডিটি পাঠাও। তো 5 জনের নামও বলে দিয়েছে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি ভাইয়া 5 জনের ইমেল আইডি কিন্তু তোমাকে লিখতে হবে। 5 জনের ইমেল আইডি, তখন কিন্তু এই টু এর ঘরে না হয়ে এই সিসির ঘরে 5 জনের নাম লিখতে হবে। বুঝাইতে পেরেছি? 5 জনের নাম, 5 জনের ইমেল আইডিটা তোমাকে লিখতে হবে। তাহলে ভাই সিসি কি? সিসি হচ্ছে কার্বন কপি। একাধিক ব্যক্তিকে ইমেল পাঠালে সেটি হচ্ছে সিসি। কোন নিয়মগুলোর ভুলের কারণে তুমি ইমেইলে মার্কস পাও না সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। সিসি মানে হচ্ছে কার্বন কপি। আর বিসিসি কি? বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড করে ফেলবা, একাধিক ব্যক্তিকে তুমি ইমেল পাঠাবা, কিন্তু কাকে কাকে পাঠাচ্ছ? মনে করো তুমি একাধিক 10 জনকে ইমেলটা পাঠাবা, কিন্তু ওই 10 জনের কাকে কাকে পাঠাবা কেউ জানবে না যে ইমেলটা আসলে তুমি কাকে কাকে দিয়েছো। এই কারণে ব্লাইন্ড কার্বন কপিতে ওই 10 জনের আইডির নাম হবে। মজার ব্যাপার হচ্ছে এই ব্লাইন্ড কার্বন কপি দিয়ে এগুলো তেমন আসে না, বাট তুমি লিখে রাখলে ভালো। এইবার আসো, পরীক্ষা থেকে আমি ব্লাইন্ড কার্বন কপি লিখবো দরকার নেই ভাইয়া, তুমি সিসি পর্যন্ত লিখো। হ্যাঁ, তুমি সিসি পর্যন্ত লিখো। ব্লাইন্ড কার্বন কপি যদি না আসে এটা লেখা দরকার নেই, ঝামেলা মনে হবে। তাহলে ভাইয়া প্রথমে লিখবা ফ্রম, পরে লিখবা টু, পরে লিখবা সিসি। যেহেতু ইমেলে গেলে তুমি দেখবা যে ফ্রম টু সিসি সবসময় লেখা থাকে। বুঝাতে পেরেছি? এইবার তোমরা অনেকে লেখো সাব। সাব ভাই, সাব কি? সাব জিনিসটি আবার কি? তোমাকে পুরোটা লিখতে হবে সাবজেক্ট, পুরোটা লিখতে হবে সাবজেক্ট। কি লিখতে হবে বলো তো আমাকে? সাবজেক্ট লিখতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি যখন ইমেইলে যাবা, তুমি যখন ইমেইলে যাবা তখন তুমি দেখবে যে সেখানে সাব লেখা নাই, সাবজেক্ট লেখা আছে। সো তুমি এখানে কি ফ্রমে FR দিয়েছো? বলো তো FR দিয়ে এমনি করেছো না, কিন্তু এখানে কেন তুমি সাব দিবে? এগুলো আমাদের ভুল, কখনো এটা করা যাবে না। সাবজেক্ট পরিপূর্ণ লিখতে হবে। তাহলে ভাই ফ্রম টু সিসি সাবজেক্ট। বিসিসি যেহেতু একদম আসে না, আমাদের বিসিসি লাগবে না। ফ্রম টু সিসি সাবজেক্ট। আর সিসির ঘর যেহেতু একাধিক ব্যক্তিকে পাঠানো লাগবে না, শুধু সিসি লিখে রাখবা, সিসির ঘর খালি রাখবা। তাহলে এখানে ফ্রম এর আইডি, এখানে টু এর আইডি, আর এখানে হচ্ছে সাবজেক্ট। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই তোমাকে ইংরেজিতে লিখতে হবে। এই জিনিসগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, কারণ ইংরেজিতে না লিখলে তোমার একটা ভুল হবে। তুমি ইমেলে যাও, ইমেলে গেলে দেখবা যে সেগুলো সব ইংরেজিতে লেখা। আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি তোমাদের কোন কোন জায়গাতে ভুল। তারপরের কথা হচ্ছে ভাইয়া, সব সময় এই যে ফ্রম এর এটা একটা বাক্সায় থাকবে, টু এর এটা একটা বাক্সায় থাকবে, সিসির এটা একটা বক্সে থাকবে, সাবজেক্ট একটা বক্সে থাকবে। এরপরে তুমি যেটা করবা, সুন্দর করে তুমি কিন্তু ভাই এরকম একটা বক্স এঁকে ফেলবা। ইমেল সবসময় বক্সের ভিতরে থাকবে, ইমেল সবসময় বক্সের ভিতরে থাকবে। তো ভাই এই যে ফ্রম বক্সের ভিতরে থাকবে, টু বক্সের ভিতরে থাকবে, সিসি বক্সের ভিতরে থাকবে, সাবজেক্ট বক্সের ভিতরে থাকবে। এই সাবজেক্ট লিখে এবার তোমার সাবজেক্ট থেকে জাস্ট ছোট্ট একটা অংশ তুমি সাবজেক্টের ঘরে লিখবা। এটাই কিন্তু এবার তুমি বাংলায় লিখতে পারবা, কারণ এগুলো তো ইমেল যাদের ওয়েবসাইট তারা যেভাবে দিয়েছে ঠিক সেভাবে আছে, এগুলো তুমি চেঞ্জ করতে পারবা না। এগুলো তুমি তোমার ভাষায় লিখতে পারবা, তুমি যে দেশের সে দেশের ভাষায় তুমি লিখতে পারবা। তাহলে এবার তুমি লিখেছো সাবজেক্ট লেখার পরে এবার তুমি মূল যে টেক্সটটা আছে সেটা লিখবা। তাহলে ভাই সেটা কিন্তু এই বক্সটা কিন্তু ওইটার সাথে সুন্দর করে মিলেই থাকবে। জাস্ট আমি হচ্ছে এখানে যেহেতু 2টা স্লাইড করেছি, একদম কিন্তু ভাই এইভাবে মিলেই, একদম এই একটা বক্সের ভিতরে ইমেল লিখতে হবে। জাস্ট আমি এটা এভাবে লিখছি আর কি, এভাবে মিলেই একটা বক্সের ভিতরে থাকতে হবে সুন্দর করে। ওকে, তুমি এখানে যদি মন চায় এখানে টেক্সট লিখবা, টেক্সট মন চাইলে টেক্সট। ওকে,
লিখে তুমি শুরু করেছো প্রিয় অনিম এবং অর্ক, একটা কমা দিয়েছো। শুনেছি তোমরা নাকি ফেসবুকে অত্যাধিক সময় ব্যয় করছো। তোমাদের মনে রাখতে হবে পড়াশোনায় বেশি পরিমাণ এ সময় না দিলে তোমাদের রেজাল্ট ভালো হবে না। কাজেই ফেসবুক ব্যবহার কমিয়ে দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। বাবা মাকে সালাম দিও, ভালো থেকো, শুভকামনায় তোমার গালিব মাহমুদ, আজিমপুর, ঢাকা। বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব সময় মনে রাখবা ইমেল কিন্তু তোমার রচনা নয় যে যত পেজ আর যত কিছু লিখতে পারবো, যত সংক্ষেপে ইমেল লিখতে পারো ততই তোমার ইমেলের সৌন্দর্য বাড়বে, ততই তুমি পরিপূর্ণ মার্কস পাবা। তাহলে আমি যদি তোমাকে সুন্দর করে এখন একটা ইমেল কিভাবে পরীক্ষাতে লিখবা সেটা যদি আমি তোমাকে সুন্দর করে দেখাই দিই, সবাই একটু খেয়াল করো। প্রথমে তুমি হচ্ছে ভাইয়া কি করবা, প্রথমে তুমি হচ্ছে এখানে যত নং প্রশ্নের উত্তর সেটা লিখছো, লিখে সুন্দর করে তুমি এখানে কিন্তু আর ভাইয়া ওই যে মার্জিন না দিলেও চলবে, যেহেতু তুমি ওই বক্সের ভিতরে সুন্দর করে লিখবে। এই যে সব সমান হতে হবে এরকম একটা বক্স সুন্দর করে আঁকবা। এখানে তুমি দিবা কি বলতো ফ্রম, এখানে দিবে তুমি হচ্ছে টু, এখানে দিবে হচ্ছে তুমি সিসি, এখানে দিবে তুমি হচ্ছে সাবজেক্ট, দেওয়ার পরে এখানে দিয়েছো তুমি টেক্সট। এবার তুমি এখানে সুন্দর করে শুরু করছো, শুরু করে তুমি এখানে এই তোমার ইমেলটা লিখছো, লিখে এখানে তুমি লিখবা সেন্ড, কারণ তোমার ইমেলটা পাঠানো হয়ে গেছে। এখানে ইমেল যখন পাঠানো হয়ে যায় তখন লেখা থাকে সেন্ড। বুঝাতে পেরেছি? এই হচ্ছে একটা ইমেল। চলো এবার কোন কোন সাজেশন গুলো ফলো করলে আমরা ইমেল বা কোন কোন বিষয়গুলো আমরা ইমেলে ফলো করবো সেগুলো এখন আমরা দিচ্ছি। মোটামুটি আমি তোমাদেরকে সিসি বিসিসি ইমেল অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে এটা বলে দিয়েছি, সিসি বিসিসি বলে দিয়েছি। এবার চলো বৈদ্যুতিক চিঠি আমাদের জন্য কোন কোন বিষয়গুলো সাজেশন হিসেবে প্রয়োজন। মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটা ইমেল লেখো। মোবাইল ফোনের অপব্যয়ের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটা ইমেল, বন্ধুদের না, এখানে হচ্ছে ছোট ভাই, ঠিক আছে, ছোট ভাই লিখবা, ছোট ভাই মেবি আসছে পরীক্ষাতে। তোমার দেখা বাংলাদেশের কোন একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে জাস্ট বাংলাদেশের সৌন্দর্য 3 লাইনের ভিতরে একটা সৌন্দর্য ইমেল পাঠাই দিবে, জাস্ট একটা বার্তা পাঠাই দিবা। দুর্ঘটনায় আহতদের সাহায্যে রক্ত প্রয়োজন আর্থিক সহায়তা চেয়ে বন্ধুদের কাছে সৌন্দর্য দিয়ে এতজন আহত হয়েছে, এতজন কাছে এত টাকা প্রয়োজন, তোমরা একটু সহযোগিতা করিও, ইতি তোমার শেষ। এরপর হচ্ছে ভাইয়া বাংলা নববর্ষ উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ইমেল প্রস্তুত করো। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো। এই সাবজেক্ট গুলো আমরা অবশ্যই কয়েকবার দেখে যেতে চেষ্টা করব। ওকে, বলো ইমেল নিয়ে কারো প্রশ্ন আছে? ইমেল নিয়ে কারো প্রশ্ন আছে বলো। ইমেইলে দীর্ঘ বাক্য লেখা যাবে না, দ্রুত লিখে ফেলি। ওকে, ইমেইলে দ্রুত লিখে ফেলবে। ইমেইলে দীর্ঘ বাক্য লেখা যাবে না, একই রকম বাক্য 2 বার লেখা যাবে না, সাধু চলিত মিশ্রণ ঘটানো যাবে না। এই কথাগুলো একটু আমরা লিখে ফেলি। ওকে, দ্রুত ভাইয়া দ্রুত। ইমেইলে ভাইয়া তারিখ লিখতে হবে না, কি তারিখ, কি না না না, ইমেল তুমি ওই যে ইমেল পাঠালে দেখবে যে ইমেলে কি কি উঠে। তোমরা নিবা, ঠিক আছে, স্ক্রিনশট নিতে চাচ্ছ নাও। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া এটাও লিখে ফেলো তো। ইমেইলে দীর্ঘ বাক্য লেখা যাবে না, এবং বক্স কলম দিয়ে করবো নাকি পেন্সিল? প্রথমে তুমি পেন্সিল দিয়ে বক্স কইরো, হ্যাঁ, প্রথমে তুমি পেন্সিল দিয়ে বক্স কইরো, পরে লেখা শেষ হইলো কলম দিয়ে। ইমেল 1 পেজের বেশি 2 পেজে যাদের যাবে তাদেরকে একদম কান ধরে 2-3 ঘন্টা দাঁড় করে রাখবো ঠান্ডা পানিতে, বুঝছো? ইমেইলে অবশ্যই 1 পেজে লিখতে হবে, সুন্দর করে লিখে নাও, ইমেল অবশ্যই 1 পেজে লিখতে হবে। ওকে, ক্লাস করছো যে এমসিকিউ গুলো পেরেছো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এটাই সবচেয়ে বেশি পাওয়ার। একটা স্টুডেন্টও আমাকে বলেনি যে ভাইয়া মানে ক্লাসগুলো তারা তুই, আমি তো শুধু এমসিকিউ পড়াইনি, আমি তো সুন্দর করে তথ্যগুলো বুঝাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঘরের বাইরে নিচে সেন্ট লিখবা, ঠিক আছে। ইমেল নিয়ে আর কার কোনো প্রশ্ন? বলো আর কার কোনো প্রশ্ন? দ্রুত বল ভাই, আর কার কোনো প্রশ্ন? আমরা আরেকবার একটু শেয়ার করি, তাহলে ইমেল হয়েছে সবার। সেন্ট বক্সের বাইরে লিখবে, হ্যাঁ বক্সের বাইরে একদম নিচে। ওকে, বুঝাইতে পেরেছি, বুঝছি। ওকে, এই যে তোমাদেরকে তো বলেছি ভাইয়া, এই যে এই বক্সটা হচ্ছে ওই বক্সের সাথে থাকবে, বক্স কখনো ছোট বড় করা যাবে না, একদম সব সমান সমান হইতে হবে।
এখানে তো প্রিয় মানে যা ইমেল মানে কি ছোট্ট একটা সংবাদ তাকে দিবে, ছোট্ট একদম ছোট্ট, তুমি কেমন আছো, আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি, এসব বংবাং এখন আর চলে না, এগুলো লেখা যাবে না। এরপর সর্বশেষ যে পাঠাইছে ওই যে ফ্রম, এখানে লিখবো হচ্ছে টু, যে যাকে ছিল এখানে সেটা লিখবো। আর ফ্রম যারা, ফ্রম যে এখানে তার বিষয়টা লিখবো, ফ্রম যে এখানে তার বিষয়টা লিখবো, টু যে এখানে তার বিষয়টা লিখবো বক্সের ভিতরে, আর বক্সের বাইরে চিকন করে এখানে আমরা সেন্ট লিখে দিব। এই এই হচ্ছে ইমেইলের কাহিনী। বুঝাতে পেরেছি? এই নিয়মগুলো সেন্ট, হ্যাঁ এই নিয়মগুলো ফলো না করলে আমাদের সমস্যা হয়ে যায়, এই নিয়মগুলোর কারণে আমরা মার্কস পাই না। অনেক পোলাপান কি করে, তুমি যদি বক্স না দাও, তুমি ইমেল গিয়ে দেখো তো এখানে বক্স আছে কি নাই, সুন্দর করে হইতে হবে। তুমি প্রথমে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকার পরে পরে তুমি কলম দিয়ে আঁকিও। প্রথমে পেন্সিল দিয়ে আঁকলে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কি রাবার টাবার দিয়ে আবার মোছাইতে পারবা। আর খাতা কলম রাবার পানি টিস্যু সবকিছু সবসময় পরীক্ষাতে রাখবা, কোনটা কখন লাগে, স্টাবলার সবকিছু রাখবা। কারো কোনো প্রশ্ন ইমেল নিয়ে? আশা করছি ইমেল তুমি বুঝতে পেরেছ। বারবার বলছি ভাই ইমেল আইডি, কত পোলাপান এখানে তোমরা এই যে ভাবনাও, কত পোলাপান এরপর এই যে আমার ক্লাস করছে না এরপরেও পরীক্ষাতে ঠাস করে সেই ইমেল লিখতে গিয়ে লিখবে গালিব, এই ইমেল আইডি তার বড় হাতে দিয়ে দিবে। এদেরকে কি করা দরকার জানো? এদেরকে কান ধরে সব, সবগুলো তো সবসময় কান ধরে দাঁড় করে রাখতে হবে, তাহলে অপমানিত হবে। ভাইয়া এই বড় হাতে দেওয়া যাবে না, সব সময় ইমেল আইডি ছোট হাতে হবে। এখন আমার কিছু ছোট বোন আছে কি করবে জানো, তারা তারা ইমেল আইডি দেখবে যে তাদের তো ফেসবুক আইডি কত স্টাইলের, হ্যাঁ তারা ইমেল আইডি লিখবে মনে করো যে অ্যাঞ্জেল ম্যাঞ্জেল আরো কি কি আছে না অ্যাঞ্জেল, এরপরে এখান থেকে একটা স্পেস দিয়ে লিখবে @ আবার স্পেস দিবে। স্পেস দিলে ভাইয়া ইমেল আইডি হবে না। তুমি দেখো ইমেলে কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ ইমেল আইডি তো স্পেস নাই। বুঝাতে পেরেছি? বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি আল্লাহর রহমতে? ওকে, ওকে বুঝাইতে পেরেছি আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাইয়া গুনে গুনে আগাইতে হবে সুন্দর করে। তাইলে ভাইয়া আবার একটু যদি আমি তোমাদেরকে সামারি দিয়ে আসি, যে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমরা প্রথমে আমরা পারিভাষিক শব্দের প্রস্তুতি নিব। পারিভাষিক শব্দ আমি তোমাদেরকে বলেছি যে আমরা কিভাবে আজকে রাতের মধ্যে শেষ করব। পরে আমি তোমাদেরকে বলছি ভাই দিনলিপি, কোনো সমস্যা নেই, যেভাবে আসুক আমরা দিনলিপি লিখতে পারবো। পরে আমি তোমাদেরকে বুঝাইছি বৈদ্যুতিক চিঠি। এবার আমরা আলোচনা করব সারাংশ এবং সারমর্ম। এবার আমরা আলোচনা করব সারাংশ এবং সারমর্ম। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সারাংশ এবং সারমর্ম আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষাতে আসবে 10 নং প্রশ্নের উত্তর। চলো ভাইয়া, সারাংশ এবং সারমর্ম। ওকে, সবাই দ্রুত লিখে ফেলবে ভাইয়া, সারাংশ এবং সারমর্ম দ্রুত ভাই, দ্রুত। আরেকবার বুঝান, কি যেন আবার বুঝাবো ভাই? সিসি বিসিসি দুইটা ফাঁকা থাকবে। ওরে আল্লাহ ভাই, সিসিতে কি লিখবো? আস্তাগফিরুল্লাহ, আমি যদি এটা না বুঝতে পারি তাহলে তো আমার কি যে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, এই পর্যন্ত আমরা যত প্রশ্ন দেখলাম যে ভাইয়া বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। তুমি যদি একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাতে চাও তাহলে একাধিক ব্যক্তির আইডি এখানে লিখতে হবে, কিন্তু বিসিসি আমাদের পরীক্ষাতে আসে না। বিসিসির ঘরও দেওয়া লাগবে না, বিসিসি এটা লেখা লাগবে, এটা বাদ, এটা দেওয়া লাগবে না, এটা বাদ, এই ঘর বাদ। এবার সিসি আমাদের পরীক্ষা, সিসি আমরা পরীক্ষার ইমেলে বক্স একে খালি রেখে দিব। আবার বলছি সিসি বক্স একে খালি রেখে দিব। সিসিও আমাদের পরীক্ষাতে আসে না, একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য আসে না, খুব কমে আসে। সো শুধু লিখবো ফ্রম টু, সিসির ঘরটা আমরা সিসি লিখে খালি রেখে দিব। আর এই যে এই বুন্দাগুলো একদম সমান সমান হইতে হবে, সাবজেক্ট যে বরাবর একদম সমান সমান হইতে হবে। বুঝাইতে পেরেছি? তাহলে সিসি লিখবো, সিসির ঘর খালি রেখে দিব, বিসিসি লিখবো না। জাস্ট বুঝাই দিছি, যদি পরীক্ষাতে এসে যায় তাহলে তুমি বিসিসি ঘর আঁকবা, না হলে আঁকা দরকার নেই। ওই বিসিসিটা সিসির ঘরে লিখে দিবে। বিসিসি আসে না, এটা নিয়ে কথা বলিও না তো, এটা বাদ দাও। সিসি লিখবা, সিসির ঘরটা খালি রাখবো, শেষ। আর কোনো প্রশ্ন? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওকে, এবার তোমরা সারাংশ দিব না ভাব সম্প্রসারণ দিব সেটা এখন আমি বলবো। ওকে, সবাই একটু দ্রুত ভাইয়া, ভাইয়া এইবার বলো আর কোনো প্রশ্ন? দ্রুত ভাইয়া, আর কোনো প্রশ্ন বলো, আর কোনো প্রশ্ন? ভাব সম্প্রসারণ লিখতে হয় তাহলে বলবো তো দুইটাই সিসির ঘরে লিখি, তাহলে টু এর ঘর কিভাবে লিখবো? একটা বিপদ। মানে আমি বলছি ভাইয়া সিসি ঘর সিসি পরীক্ষাতে মানে লিখে রাখবে, কিন্তু সিসি আসে না, শুধু আসবে ফ্রম টু।
তোমাদের এত ঝামেলা একবারও আসেনি আজ পর্যন্ত। ফ্রম যে পাঠাবে টু যাকে পাঠাবা, আর সিসির ঘর লিখে খালি রাখি দিবে, শেষ। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই। ওকে, সিসিটা লিখে রাখবা। সিসিটা ইমেল, তুমি যখন ইমেল, এখন যদি তোমরা ইমেল পাঠাতে জানো, যদি জানো তাহলে ইমেলে গিয়ে দেখো সিসি সবসময় থাকে, ফ্রম টুর সাথে সিসি সবসময় থাকে, এই কারণে সিসিটা লিখে রাখবা। বুঝছি। ইমেল নিয়ে এরপরও যদি কারো কোনো সমস্যা বলো। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কোথায় চলে আসছি বলো তো? 10 নং প্রশ্নের উত্তর চলে আসছি। এরপরও যদি ভাইয়া, এরপরও যদি তোমাদের কারো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে জানাবা, 01310725 আমাকে জানাবা যে ভাইয়া কারো যদি কোনো প্রশ্ন থাকে। তারপরেও প্লিজ কোনো ধরনের কোনো মার্কস বাদ দেওয়া যাবে না, ভুল করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়বো সারাংশ এবং সারমর্ম। সবাই সুন্দর করে ভাইয়া, সারাংশ এবং সারমর্ম। আচ্ছা, কবিতার মূল কথাকে ভাইয়া সবাই বলি, ঠিক আছে? ওকে, বলো ভাই, কবিতার মূল কথাকে সারমর্ম বলে, গদ্যের মূল কথাকে, গদ্য অথবা অনুচ্ছেদের মূল কথাকে সারাংশ বলে, কবিতার মূল কথাকে সারমর্ম বলে। সবাই লিখবি, সবাই লিখে ফেলি, এরপরে নিয়মগুলো বলবো, আগে এটা লিখে ফেলো, সারাংশ এবং সারমর্ম। আচ্ছা, যদি এখন তোমাদের কাছে ভাই সারাংশ সারমর্ম দিব নাকি ভাব সম্প্রসারণ দিব? ভাব সম্প্রসারণ টপিকস গুলো মাঝে মাঝে এত কঠিন, অর্থে বোঝা যায় না, এই কারণে আমরা ভাব সম্প্রসারণ বাদ দিব। যদি তুমি মনে করো যে সারাংশ সারমর্ম থেকে ভাব সম্প্রসারণটা তোমার সহজ লাগতেছে, তখন ভাব সম্প্রসারণটা দিবে। আমি দুইটাই নিয়ম বুঝাই দিব, সমস্যা নেই। তবে আগে আমরা দিব সারাংশ সারমর্ম। ভাব সম্প্রসারণ অনেক প্রশ্ন আছে, আমরা টোটালি অর্থেই বুঝি না, তাহলে আমরা ভাব সম্প্রসারণ দিব না। আর যদি দেখি যে না আমার মানে ভাব সম্প্রসারণটা আমার কমন চলে এসছে, তাহলে ভাব সম্প্রসারণটা দিও। ওকে ওকে। ইমেল, আল্লাহ এটা বিপদ। সাবজেক্ট কি বাংলায় লিখবো? অবশ্যই সাবজেক্ট বাংলায় লিখবা। আল্লাহ 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 আল্লাহ, আপনার আমাকে একটা পোলাপান থেকে না আপদে দিলে। এই কারণে আমি বলছি, বিশ্বাস করো, বাংলাদেশে অনেক পোলাপান ইমেলে মার্কস পায় না, ইমেলের নিয়মগুলো জানে না। আমি বললাম ভাই এগুলো 100% তোমাকে ইংরেজিতে লিখতে হবে, কারণ তুমি ইমেল, মোবাইলে ইমেল পাঠাতে জানো, মোবাইলে গিয়ে দেখো এগুলো সব ইংরেজিতে লেখা আছে, এগুলো ইংরেজিতে লিখতে হবে। সাব লেখা যাবে না, অনেক পোলাপান সাব লেখে। সাব আবার কি? সাবজেক্ট পুরোটা লিখতে হবে, আর এগুলো সব ইংরেজিতে লিখবা। আর বিষয় তো বাংলাতে লিখতে হবে। বিষয় কি তুমি লিখবা নি FSE FSBOOK বুক, ফেসবুক, ও PO আর পড়াশোনা, এইভাবে না। সাবজেক্ট তো আমি বাংলায় লিখবো, ওটা তো বাংলায় লেখা যায়, বুঝুনি ভাইয়া? দ্রুত, হ্যাঁ দ্রুত করতে হবে ভাইয়া, কারণ আমি পারিভাষিক শব্দ আজকে রাতে আবার সময় পেলে আবার পড়াই দিতে হবে। পারিভাষিক শব্দ আজকে শেষ করব, কালকেও পড়াবো, ঠিক আছে ভাইয়া? আর এই ইমেল আর নিও না ভাইয়া, লেখা হবে সবাই সারাংশ সারমর্ম। আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যেটাকে সামারি বলি, বাংলা ব্যাকরণে সেটি সারাংশ এবং সারমর্ম। কি বলছো বলো? আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যেটাকে সারাংশ সারমর্ম বলি, বাংলা ব্যাকরণ, সরি, ইংলিশ ফার্স্ট পেপারে যেটাকে সামারি বলি, বাংলা ব্যাকরণে সেটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম। লেখার কৌশল, প্রশ্নে উল্লেখিত অনুচ্ছেদ বিবরণ ভাব অনুযায়ী লিখতে হবে। প্রশ্নে যে অনুচ্ছেদ থাকবে, বিবরণ থাকবে, ভাব থাকবে, অথবা যে কবিতা থাকবে, সেটা অনুযায়ী আমাদেরকে সারাংশটা লিখতে হবে, সারমর্মটা লিখতে হবে। মূল অনুচ্ছেদের কোনো অংশই হুবহু লেখা যাবে না। মূল অনুচ্ছেদ থেকে, মূল কবিতা থেকে কোনো কিছুই লেখা যাবে না। সুন্দর করে নোট করে ফেলি, সুন্দর করে, দ্রুত, সুন্দর করে। ওকে, দ্রুত নোট করে ফেলি। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটি সারাংশ, 4 বাক্য, 4 বাক্য বা 40 শব্দের মধ্যে এই জিনিসটি সুন্দর করে লেখো। এই জিনিসের অনেক পোলাপান সারাংশ লিখে, আচ্ছা সারাংশ সারমর্ম যে পেজে লিখবে ওই পেজে আর কোনো কিছু লেখা যাবে না, না ওই, এবং সারাংশ সারমর্ম যেমন তুমি লিখলে এই পেজের একদম প্রথমে 10 নং প্রশ্নের উত্তর লেখে এখানে তুমি দিয়েছো ক সারাংশ, সুন্দর করে এখানে লিখবা সারাংশ, লিখে এই পেজে এই কতটুকু লিখবা, এর বাইরে আর কোনো কিছু লেখা যাবে না। যে পেজে সারাংশ সারমর্ম লিখবা সেই পেজে আর কোনো কিছু লিখা হারাম, এটা লিখে ফেলো। গালিবে বলছে হারাম, হারাম, শেষ। ওকে, সারাংশ সারমর্ম 4 শব্দ বা 40 থেকে 45 শব্দের মধ্যে লিখবো। 40 থেকে 50 শব্দের বেশি যেন কোনোভাবে না যায়, ঠিক আছে? 50 শব্দের মধ্যে লিখে ফেলবো, মূল কথাটা লিখে ফেলবো, শেষ। এখানে তোমার রচনা লিখতে বলে নেই,
ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক অনুচ্ছেদ দিয়ে শেষ করতে হবে। এই নিয়মগুলো না বোঝার কারণে পোলাবেন মার্কস পান। আমার এত খারাপ লাগে। তুমি কি ভাইয়া, তোমার কি এখানে রচনা লিখতে বলছে নাকি? তুমি এসে কি করছে, সে এখানে 3 লাইন লিখছে, লিখে আবার একটা স্পেস দিছে, এখানে আবার শুরু করছে না। আর ভাইয়া সারাংশ সারমর্ম সব সময় এক অনুচ্ছেদে, মানে একদম এই 4 লাইন লিখে ফেলবা, শেষ হয়ে গেছে তোমার এই সামারি হয়ে গেছে, শেষ। আর কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, মানে এই একদম এই 4 লাইন একদম বরাবর বরাবর লিখে ফেলবে, কোনো স্পেস, কোনো ধরনের কমতি বাড়তি ভাবে করা যাবে না। এক অনুচ্ছেদ লিখে ফেলবে, এক অনুচ্ছেদে। আবার চিন্তা করে 1 লাইনে লিখে ফেলিও না। মানে সে দাঁড়ি কমানো একদম লিখে ফেলছে, বিষয়টা এরকম না, মানে এক অনুচ্ছেদ বলছি, এক প্যারা প্যারা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্যপদ লেখা যাবে না। সারাংশ সারমর্মে কখনো কোনো ধরনের উদাহরণ লেখা যাবে না, কোনো ধরনের উদ্ধৃতি, কোনো ধরনের উক্তি। এই বলেছেন, নেলসন ম্যান্ডেলা বলেছেন, এরপরে ওই বলেছেন, নেপোলিয়ন বলেছেন, এগুলো বলা যাবে না। কোনো উদ্ধৃতি দেওয়া যাবে না, কোনো উদাহরণ দেওয়া যাবে না, কোনো ধরনের পরিসংখ্যান, কোনো তথ্য দেওয়া যাবে না, কোনো উপাত্ত এগুলো দেওয়া যাবে না। ওকে। কবিতা, আবেগ নিয়ে কিছু লেখা যাবে না। তোমার সারাংশ লিখতে গিয়ে তোমার ভিতরে এমন আবেগ চলে আসছে, তুমি 2 লাইন কবিতা লিখে দিয়েছ, আঞ্চলিক প্রবাদ লিখে দিয়েছ 2টা, এগুলো কোনো কিছু করা যাবে না ভাইয়া। এই কোনো ধরনের কবিতা, কোনো ধরনের প্রবাদ এগুলো লেখা যাবে না। কোনো বাক্য 2বার লেখা যাবে না, কোনো বাক্য 2বার লেখা যাবে না। ওকে, হয়েছে? বলো হয়েছে, বলো ভাই হয়েছে, সবার বলবে দ্রুত হয়েছে, দ্রুত বলতে হবে, একদম দ্রুত। দ্রুত বলতে হবে। হয়েছে? ভাব সম্প্রসারণ দিলে কত পেজে? তো বলতেছি তো, ভাব সম্প্রসারণ দিলে কত পেজে দিবে, সারাংশ দিলে কত পেজে দিবে, ভাব সম্প্রসারণের দিকে যাচ্ছি তো। ওকে, চলো ভাইয়া, আলহামদুলিল্লাহ হয়েছে। আমি কিন্তু ভাইয়া এখন এইবার মনে করে একটা অনুচ্ছেদ আসছে। এটা অনুচ্ছেদ মানে কি বলতো? এটা এখান থেকে কি চাইবে? সারাংশ চাইবে, সার অংশ। সারাংশ তো বুঝলো, বলো সার অংশ, মূল কথাটা চাইবে। তো তোমার তো, ওরা তো নিজে বলেই দিয়েছে সার অংশটা লিখো। এখন তোমাকে কি ওরা বলছে রচনা লিখো? ওরা তো তোমাকে বলে দিচ্ছে সার অংশটা লিখো। তো সার অংশ মানে তো 40 শব্দের মধ্যে তুমি লিখবা। তুমি কি 100-200 শব্দের মধ্যে লিখবা? না, এগুলো করা যাবে না। প্লিজ এই ধারণাগুলো পরিবর্তন করতে হবে আমাদের। দেখো, এগুলো ফলো করে উত্তর দাও, মার্কস পাও কিনা। সে বলে যে তোমরা দূর, গালি বেয়ে তো কত কথাই বলে, গালি বেয়ে কি সব শুনতে হবে নাকি? গালি বেয়ে কোনো কথা বলছে, কলম আমার, এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, এই সেই করেছি, এখন বুঝি মাত্র 3 লাইন লিখলে পেজ শেষ। আরে আহ ও, এগুলো করা যাবে না ভাইয়া। ওকে, অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকায় মরেছে, আগামীকালের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এখানে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। ভবিষ্যৎকে অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। অতীতকেও বাদ দাও, ভবিষ্যৎকেও বাদ দাও। তুমি মূল কথাটা তো পেয়ে যাচ্ছ। আজই তো ভবিষ্যৎ, আগামীকাল বলে কিছুই নেই। মানুষের মুক্তির দিন তো আজই। আজই ভবিষ্যতের কথা যে ভাববে, সে ভোগের শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তা ও স্নায়ুর দুর্বলতায়। ভবিষ্যতের কথা যে ভাবে, তার এই সমস্যাগুলো হয়। অতএব অতীত ও ভবিষ্যতের দরজার আগুন লাগাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে। তার মানে এখানে কি বলতো, কি করবা? অনুচ্ছেদ এখান থেকে একবার পড়বা, এখান থেকে একবার পড়বা, আবার পড়বা, 3 থেকে 4 বার অনুচ্ছেদ পড়বা, পড়ে মূল কথাটি বুঝবা। বুঝতে পেরেছো যে এখানে বর্তমান নিয়ে কথা হচ্ছে। তারপরে তুমি লিখে ফেলবা ভাইয়া মানুষের, সুন্দর করে 1 নং প্রশ্নের উত্তর সারাংশ, সারাংশ, সারাংশ সুন্দর করে দিয়েছো। সারাংশ দিয়ে সুন্দর করে আঁক দিয়ে দিয়েছো, বা এরকম একটা বক্স রং কলম দিয়ে এঁকে দিয়েছো। এবার মার্জিন দিয়েছো, দিয়ে সুন্দর করে সারাংশ লিখে দিয়েছো। এই পেজ আর কোনো আর্ট করা যাবে না, কোনো কিছু করা যাবে না। মানুষের বর্তমান জীবনে প্রকৃত জীবন, বর্তমানকে বাদ দিয়ে অতীত ও ভবিষ্যৎ নিয়ে বসে থাকা নিজের উপর বোঝা ছাড়া আর কিছুই নয়। বর্তমানকে ভোগ করার মাঝে মানুষের রয়েছে প্রকৃত মুক্তি ও শক্তি। কয় শব্দ দেখো তো? 1 শব্দ, 2 শব্দ, 3 শব্দ, 4 শব্দ, 5 শব্দ, 6 শব্দ, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 শব্দ মাত্র। দেখছো কত সুন্দর কথা হয়েছে না? তো তুমি মনে করছো তুমি রচনা লিখলে সুন্দর না রে ভাইয়া। 33, আমি তো বলছি 40 থেকে 45 শব্দের মধ্যে লিখবে, 50-এ যাইও না। দেখছো 33 শব্দের মধ্যে সারাংশ হয়ে গেছে। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? সারাংশ যে পেজে লিখবা, ওই পেজে যদি আর কোনো কিছু জীবনে লিখো, খবর করে ছেড়ে দেব। ঠিক আছে? ওকে।
এমসিকিউ 25টা কমন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাপ সম্প্রসারণে আসছি তো আহমেদ সামি, বাপ সম্প্রসারণ নিয়ে কথা বলবো, বক্স করা লাগবে না না, দূর আবার এই একটা বিপদে না না, বক্স করা লাগবে না। তুমি তো পেজের মার্জিন আনবে, মার্জিনটা এটা মার্জিন, এটা বক্স না, এটা মার্জিন, খাতার মার্জিন, কোনো বক্স করবা না। আবার সারাংশ লেখার জন্য বক্স করা যাবে না, এটা হচ্ছে মার্জিন আঁকবা, মার্জিন ভাইয়া সুন্দর করে খাতার চারপাশে সুন্দর করে মার্জিন আঁকবা, মার্জিন। এই পাশে একটু বেশি রাখবে, এই পাশে টিচার মার্কস দিবে, কিন্তু কোনো বক্স করা যাবে না। বক্স বিপদে না, কোনো বক্স নেই। বলো সারাংশ ক্লিয়ার? সারাংশ কি ঘরে ঘরে দিতে হবে ভাইয়া? না, কোনো ঘর না, মার্জিনের কথা বলেছি, মার্জিন। এই সবাই এবার লেখো সারাংশ কিভাবে দিব, সবাই লেখো। এই যে ভাইয়া, এই যে তোমার পেজ, এই পেজে সুন্দর করে মার্জিন আঁকছো, এখানে লিখছো ভাইয়া 10 নং প্রশ্নের উত্তর লিখে 8 করেছো, এরপর লিখছো সারাংশ লিখে আবার সুন্দর করে 8 করেছো, এরপর সুন্দর করে সারাংশ লিখে দিয়েছ, হয়ে গেছে। এই পেজ আর জীবনে কোনো কিছু লিখবা হারাম করে দিবা, হারাম। এই পেজেই শেষ, সারাংশ হয়ে গেছে। বুঝাতে পেরেছি? এই সারাংশ। ওকে, বুঝাতে পেরেছি? ও আরেকজন বলে সারাংশ 1 পেজে লিখতে হবে। বলছি সারাংশ যে পেজে লিখবা ওই পেজে কোনো কিছু লেখা হারাম। বুঝাইতে পেরেছি? বলো। সিলেট বোর্ড থেকে এমসিকিউ, সিলেট বোর্ড তো পরীক্ষা হয়নি। বুঝাইতে পেরেছি? বলো ভাইয়া। দিনলিপি আরেকবার একটু বুঝিয়ে দিন, সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস রেকর্ডেড থাকবে। বুঝাতে পেরেছি? ওকে, কারো কোনো প্রশ্ন সারাংশ নিয়ে? কারো কোনো প্রশ্ন? ভাব সম্প্রসারণ নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। ওকে, সবাই বুঝতে পেরেছো? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আমরা সারমর্ম নিয়ে কথা বলবো। আমরা এমন কেউ আছি যেখানে সোনাতরী কবিতাটি পড়ি নেই। এই সোনাতরী কবিতা পোলাপানে এত মুখস্থ করে, আমার কোন কথা, আমি সব প্রশ্ন একবার চেক করেছি। আমি এই সোনাতরী থেকেও মেবি না 18 বছর বয়স থেকে আসছে, সোনাতরী আসছে অলকে, এটা কোন বোর্ডে যেন আসছে, অলকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, সেটা তো আবার ইয়া এসেছে, সেটা আবার তাহারে পড়ে মনে। আচ্ছা, এই যে আমরা সোনাতরী সবাই পড়ছি, ঠাই নেই ছোট সে তরি, আমারই সোনার দান গিয়েছে বরি, শ্রাবণ গগন গিরে। কোন শব্দের অর্থ আমরা না পারি? শ্রাবণ মাস, গগন আকাশ, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা চির নিয়ে গেল সোনার তরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি আমরা সবাই জানি। কবিতাটি জানার পরে এখন আমরা সুন্দর করে লিখবো 10 নং প্রশ্নের উত্তর, লিখে আমরা সুন্দর করে লিখবো সারমর্ম। এরপর লিখবো মানুষের সারা জীবনের মহৎ সৃষ্টিকর্ম মহাকালের প্রতীকরূপে নৌকায় স্থান পায়। এখানে এটা পেয়েছো যে মানুষের সারা জীবনের মহৎ সৃষ্টিকর্ম মহাকাল, এখানে এই যে সোনাতরী মানে মহাকাল, আর এই যে কবি মানে কৃষক মানে তো কবি, বা যিনি সৃষ্টি করেন, যিনি কাজ করেন, যিনি তৈরি করেন তিনি। তো তোমরা তো বুঝতে পেরেছো, মানুষের সারা জীবনের মহৎ সৃষ্টিকর্ম মহাকালের প্রতিক্রমে নৌকায় স্থান পায়, কিন্তু নশ্বর দেহ সেই নৌকায় স্থান পায় না। কিন্তু ওই মানুষ, তোমরা এত এত কঠিন শব্দ ইউজ করা লাগবে না, কিন্তু ওই মানুষ নৌকায় স্থান পায় না। হ্যাঁ, মহাকালের ওই মানুষটা নৌকায় স্থান না পেয়ে মহাকালের কলাগ্রাসে হারিয়ে যায়। ভাই কয় শব্দ হয়েছে আমি একটু দেখি। এখন ভাই শোনো, একদম যে তুমি এইভাবে লিখতে হবে বিষয়টা এমন না, তুমি তোমার মতো করে একটা লিখলে হবে সুন্দর করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এরপরে সে বলে যে ভাইয়া 70 80 শব্দ না লিখলে, 100 শব্দ 150 শব্দ 2 পেজ না লিখলে কি ভাইয়া 10 মার্কস পাবো? তুমি বলো, এখানে তোমার তো বলছে সারমর্ম, মূল মর্মটা লেখো। তোমাকে বুঝাইতে পেরেছি? এইভাবে করে আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 10টা মার্কস পাওয়ার জন্য সুন্দর করে বুঝে শুনে আমরা লিখবো। তাহলে আমরা খাতায় কিভাবে লিখবো সেটা একটু দেখাই দিবে, সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে তোমরা প্রথমে সুন্দর করে মার্জিন আঁকবা, মার্জিন আঁকতে অবশ্যই সুন্দর করে আঁকবা। পরে লিখবা 10 নং প্রশ্ন উত্তর, পরে লিখবা সারমর্ম, সারমর্ম লিখে একটা 10 নম্বর প্রশ্ন উত্তর ক খ সুন্দর করে লিখতে হবে। আবার এগুলো আবার দিতে তোমরা ভুলে যাও, এমন ব্যস্ত সে। এরপরে সুন্দর করে এই 3 লাইন লিখে দিবে, তোমার সারমর্ম হয়ে গেছে। বুঝাতে পেরেছি? ওকে, বুঝাতে পেরেছি? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আসো
তুমি কি সারমর্ম দিবা, না সারাংশ দিবা, না ভাব সম্প্রসারণ দিবা? সারাংশ দেবে, সারমর্ম থেকে তো যে কোনো একটা থাকবে এবং ভাব সম্প্রসারণ থাকবে। তো তুমি একটু খেয়াল করো, সারাংশ সারমর্ম দুইটা আসবে না, দুইটা থেকে যে কোনো একটা আসবে। আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে এই 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 সারাংশগুলো একটু দেখে যাই তো, এই সারাংশগুলো একটু দেখে যাই তো ভাইয়া একবার। আজকে রাতে 70 শেষ করবাই ভাইয়া, আগামীকাল শুনো। তুমি যদি একদম, আমি তোমাকে বন্ধু হিসেবে বলি, তুমি উচ্চারণ যদি না দাও, ওই যে উচ্চারণের 8টা শব্দ থেকে 5টা শব্দ যদি না পারো, না দাও, কোনো সমস্যা নেই। তোমার জন্য ভাইয়া কিছু টেকনিক দেখে দিব, যে প্রশ্ন আসবে, তুমি উচ্চারণ 5টা শব্দ দিলে 5 মার্ক, ভুল হইলে তো 5 মার্ক শেষ। কিন্তু তুমি যদি প্রশ্নের উত্তরটা দাও, তাহলে 5-এ মনে করো 4 পাইলে, তাহলে তুমি যদি শব্দগুলো না পারলে, তাহলে তো তোমার সব শেষ। সো আমার ক্লাসটা যদি করো, তাহলে অন্তত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবা, আমি ওইভাবে আলোচনা করব। ঠিক আছে, যারা এক্সপার্ট তারা ওইটা শব্দগুলো পারবা, আর যারা হচ্ছে প্রশ্ন উত্তর দিতে চাও তারা সেটা পারবা। এটা হচ্ছে এই সারাংশগুলো একটু দেখে যাবা। ওকে, এরপর ভাইয়া তোমাদের আমার মনে হচ্ছে সারমর্মটা আসবে। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি সারমর্মগুলো একটু দেখে যাইও, এই সারমর্মগুলো একটু দেখে যাই ভাইয়া। একটু দেখো তো, অদ্ভুত আদার এক, জাস্ট একবার দেখে যাইও কোনটা কি অর্থ, শব্দগুলোর অর্থ। যদি কোনো শব্দের অর্থ না বুঝো, তাহলে কি করবা, সাথে সাথে গুগলে লিখে ফেলবা যে স্পর্শমণি শব্দের অর্থ কি, সাথে সাথে স্পর্শমণি শব্দের অর্থ লিখলে গুগল তোমাকে বলে দিবে। কোনো এখানে যতগুলো দিয়েছি একটার অর্থ বাদ রাখবা না, সবগুলার শব্দের অর্থ বুঝলেই মূল কথাটা তুমি বুঝে যাবা। ওকে ভাইয়া, সারাংশ সারমর্ম কত ওয়ার্ডে লিখতে হবে? 40 শব্দের মধ্যে লিখতে হবে ভাইয়া, 40 শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, 40 শব্দের মধ্যে লিখতে হবে। অলোক শব্দের অর্থ কি আমি এটা বলছি না, এমন কে আছে, এটা আমি এটা কয়েকবার বলছি। অলোকের পাথার বাইয়া, মানে দৃষ্টির অগোচর, আমি এইভাবে টেকনিক দিয়ে মজা করে বলেছি, মনে আছে তোমাদের? বলছি না একটা ক্লাস আমার মিস দিও না। আমি কিন্তু বংবাং এমসিকিউ এমনি এমনি দেখাই দিন, এগুলো দেখালে কমন পাবা না। অলোক আমি কিন্তু প্রত্যেকটা লাইন লাইন সুন্দর করে এবং মজা করে, যে কবি অনেক দূরের দিকে, আমার সুফিয়া কামাল আপু অনেক দূরে তাকিয়ে, যত দূর দৃষ্টি যায় তত দূর তাকিয়ে আমাকে বলল অলোক। ওকে চলো, 40 শব্দের মধ্যে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ভাব সম্প্রসারণ। তুমি যদি ভাব সম্প্রসারণ দাও, তাহলে তুমি 2 পৃষ্ঠার মধ্যে লিখবা, সবাই লিখে ফেলে। যদি ভাব সম্প্রসারণ কমন আসে, তাহলে 2 পৃষ্ঠার মধ্যে আমরা লিখব, মানে 2 পৃষ্ঠা মানে 1 পেজ, পরের আরেক পেজের অর্ধেক, এইভাবে। তাই আবার বলছি, তুমি যদি ভাব সম্প্রসারণ দাও, আমার জন্য দেখা যায় না, কোনটা দেখা যায় না, তুমি যদি আচ্ছা তুমি একটা স্ক্রিনশট নাও তো ভাইয়া, দেখি এই স্ক্রিনশট নাও একটু। সারমর্ম আসবে, সারমর্ম এক এক পরে এক একটা আসতেও পারে ভাইয়া। তুমি যদি ভাব সম্প্রসারণ দাও, তুমি কিভাবে লিখবা, আমি ভাব সম্প্রসারণটা একটু দেখাই দিই ভাইয়া, খাতা এখনই লিখে ফেলো। এরপরে ভাব সম্প্রসারণ কিভাবে লিখবা, মনে করো তুমি প্রথমে মার্জিন টানবা, এটা হচ্ছে তোমার 1 পেজ, মার্জিন টেনে ভাই, এই টপিকগুলো কখনো পেজের মাঝখান থেকে শুরু করা যাবে না। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলো কখনো কোনো পেজের মাঝখান থেকে শুরু করা যাবে না। এগুলো যে পেজে লিখবা, সেই পেজে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বারবার বলছি, কিন্তু অনেক পোলাপান চিন্তা করে, না ভাই এখানে সারমর্ম লিখছি, এখানে ভাব সম্প্রসারণ শুরু করি, এগুলো করা যাবে না, একটা কথা আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি ভাব সম্প্রসারণ দেয়, লিখবা 10 নং প্রশ্নের উত্তর, তুমি দিয়েছো খ, খ দিয়ে তুমি লিখছো ভাব সম্প্রসারণ, লিখে তুমি শুরু করছো একাধিক, তুমি শুরু করছো এই, এরপরে এই পেজ লেখা শেষ, তুমি আবার এই পেজে যাবা। হ্যাঁ, এই পেজের একদম এই পর্যন্ত আসা দরকার নেই, এই এই একদম পরিপূর্ণ আসলে সমস্যা নেই, জাস্ট হচ্ছে ভাইয়া 2 ভাগ লিখলে হয়ে যাবে তোমার ভাব সম্প্রসারণ। অথবা পরিপূর্ণ পেজও হতে পারে, 2 পেজের মধ্যে লিখিও, 3 পেজে যাওয়া দরকার নেই। আচ্ছা, ভাব সম্প্রসারণে আমরা সবাই জানি যে ভাব সম্প্রসারণের 3টা অংশ থাকে, 3টা অংশ থাকে। ওকে, ভূমিকা, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য। তবে পয়েন্টগুলো যে একদম দিতে হবে বিষয়টা এমন নয়। ভাব সম্প্রসারণ আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমরা তখন ভাব সম্প্রসারণ এভাবে লিখতাম, প্রথম লিখতাম ভূমিকা, ভূমিকা, পরে লিখতাম হচ্ছে সম্প্রসারিত ভাব, পরে লিখতাম হচ্ছে মন্তব্য। এখন ভাইয়া তুমি পয়েন্টগুলো দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। পয়েন্টগুলো না দেওয়াটা হচ্ছে স্মার্টনেস। সবাই এটা লিখে ফেলো, লিখে ফেলো ভাইয়া, একটু এটা লিখে ফেলি তো। ভাব সম্প্রসারণ আমরা কিভাবে লিখবো? ভাব সম্প্রসারণের 3টা জিনিস থাকে, ভূমিকা,
সম্প্রসারিত ভাব ভাই সারমর্ম দিব টাইম মেনটেনে খুব প্রবলেম, তাই না বাংলা দ্বিতীয়ত কারো টাইম মেনটেনে প্রবলেম হয় না। ওকে ভাই, এই কিন্তু ভাইয়া তুমি ভাব সম্প্রসারণ আমরা আগে তিনটা অংশ লিখতাম, ভূমিকা, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভূমিকা, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য বা উপসংহার এইভাবে লিখতাম যে ভাইয়া ভূমিকা, সম্প্রসারিত ভাব এবং উপসংহার। উপসংহার কিন্তু ভাইয়া এগুলো না লিখে পয়েন্টগুলো লিখিও না। তুমি কি করবা জানো? তুমি প্রথমে একটা প্যারা লিখবা, এটা হচ্ছে তোমার ভূমিকা। পরে তুমি হচ্ছে আরেকটা প্যারা লিখবে, এটা হচ্ছে তোমার সম্প্রসারিত ভাব। পরে তুমি আরেকটা প্যারা লিখবে, সেটা হচ্ছে তোমার উপসংহার। কিন্তু তুমি পয়েন্টও লেখা দরকার নাই, পয়েন্টগুলো আগ দেওয়া দরকার নেই। বুঝাইতে পেরেছি? পয়েন্টও দেওয়া দরকার নাই, পয়েন্টগুলো আগ দেওয়া দরকার নেই। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেরই ভাব সম্প্রসারণ কমন এসে যায়। যদি ভাব সম্প্রসারণ কমন এসে যায় তাহলে তুমি ভাব সম্প্রসারণ দিও। প্রতীক, প্রতীকের সৃষ্টি, ভাই এগুলো আমি দিছি, তোমরা এগুলো এই ভাব সম্প্রসারণগুলো একবার দেখে যাই। যদি তুমি মনে করো যে ভাব সম্প্রসারণটা তুমি কমন পাও, ভাব সম্প্রসারণ দিও। তুমি ভূমিকা লেখা দরকার নেই, বাট ভূমিকার কথাটা লিখিও। এরপরে সম্প্রসারিত ভাব লিখিও, এরপর উপসংহার লিখিও, 2 পেজের মধ্যে লিখে দিও। এগুলো একটু বেয়ে দেখে যাই তো, মেবি দেখা যায় না, আমি একটু দিই। তোমরা একটু এগুলো ভাব সম্প্রসারণগুলো একটু দেখে যাও যতটুকু পারো আর কি। তুমি যে একদম মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে বিষয়টা এমন নয়, তবে আজকে সত্য শেষ করতে হবে। ওকে, সবাই দেখো, এগুলো দেখে যাও দ্রুত। ওকে, আচ্ছা নাও, প্যারাগুলো হচ্ছে তুমি যেমন, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। তুমি ভাব সম্প্রসারণ লেখে এখানে ভূমিকা এটা লেখা দরকার নেই, এটা না লিখে তুমি ভূমিকার কথাটা লিখে ফেলিও। হুম, এরপরে সম্প্রসারিত ভাব পয়েন্ট দিয়ে সুন্দর করে রং করছো, এরপরে সম্প্রসারিত ভাব লিখছো, ওই পয়েন্ট দেওয়া দরকার নেই, জাস্ট সম্প্রসারিত ভাবের কথাগুলো লিখবা আর কি। বুঝাইতে পেরেছি? ওকে, ঠিক আছে ঠিক আছে। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আরেকবার আসি, আবার একটু দেখি। সত্য তোমাকে আল্লাহর রহমতে পেতেই হবে। আমি তোমাকে একটু বলে দিচ্ছি ভাইয়া, খেয়াল করো। ভাইয়া রচনা কিভাবে দিবে, সেটা রচনার জন্য আমি কিছু এখন টিপস দিয়ে দিব, তুমি এখন সেই কাজগুলো বসে বসে করবা। আচ্ছা ভাইয়া, প্রথমে খেয়াল করো, বিসমিল্লাহ পড়ো। প্রথমে তুমি আমার ক্লাস শেষ করার পর তোমার দিনলিপি শুধু একবার দেখবা। দিনলিপিতে সর্বোচ্চ 20 মিনিট অপচয় করবা। দিনলিপি তুমি বুঝবা, পারবা, জাস্ট নিয়মগুলো আরেকবার দেখে নিবা। বৈদ্যুতিক ইমেল চিঠি তুমি এটা 100% পারবা, শেষ। সারাংশ ভাব সম্প্রসারণ, এখানে আমি যে সাজেশনগুলো দিয়েছি, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ যেটা ভালো লাগে তুমি সেটা দিবে। ওকে, এরপরে ভাইয়া এটা তুমি কি করবা, এটা হচ্ছে তুমি ভাইয়া যেটা তোমার ভালো লাগে কমন পড়ে সেটাই তুমি দিবা, ঠিক আছে? এখন আমরা পড়বো সংলাপ এবং ক্ষুদ্র গল্প। এটাও তোমার ভাইয়া যেটা তোমার ভালো লাগে এটা দিবা। আমি 2টা নিয়মে একটু বলে দিচ্ছি, দ্রুত সবাই লিখে ফেলি। 11 নং প্রশ্নের উত্তর সংলাপ এবং ক্ষুদ্র গল্প। ওকে সবাই চলো 11 নং প্রশ্ন উত্তরে যাচ্ছি। 11 নং প্রশ্নের উত্তর সংলাপ এবং ক্ষুদ্র গল্প। সংলাপ লেখার নিয়মগুলো আমি বলে দিচ্ছি। ওকে, অনেকে সংলাপ পারবো, অনেকে ক্ষুদ্র গল্প পারবা। সবাই সুন্দর করে লিখি, এরপর আমি তোমাদের প্রশ্ন নিব, যে যাও তো প্রশ্ন আছে করতে পারবে, সমস্যা নেই। লেখো ভাই, সংলাপ এবং ক্ষুদ্র গল্প 11 নম্বরে আসবে। এটি তুমি চাইলে সংলাপও দিতে পারবা। আবেদনপত্র লেখা যাবে না, যাবে, আবেদনপত্র লিখো না, আবেদনপত্রতে মার্কস কম পাবা, বুঝছো? টিচার আবেদনপত্র থেকে ওই ইয়েতে মার্কস ভালো দেয়। তুমি যদি আবেদনপত্র ভালো পারো আবেদনপত্র দিও আর কি। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সংলাপ পড়বো সুন্দর করে। বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংলাপ। আচ্ছা, সংলাপ মানে কি বলতো? সংলাপ মানে হচ্ছে ডায়লগ। এখন আসো, এই সংলাপ কত জোড়া হবে, কত জনের মধ্যে হবে, কেমন কি হবে, কোন নিয়মগুলো ফলো করতে হবে। আমরা এত বোকা, আমরা কি করি জানো? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি খেয়েছো? তোমার নাম কি? বিশ্বাস করো তোমরা অনেকেই এই বিষয়গুলো ফলো করার কারণে টিচার যদি তোমার সালাম, টিচার যদি তোমার কেমন আছো, কি খাইছো, নাম কি, কোথায় যাও, এগুলো দেখে টিচার তোমার সংলাপ প্রথমে 5 মার্ক কাটা আর 5 মার্ক এমনি করে ঠাস করে দিয়ে দিবে, 5 শেষ।
কারণ আমার এখানে 9 করে পেতে হবে, কোন নিয়মগুলো ফলো করতে হবে, সংলাপগুলো সবাই সুন্দর করে, সংলাপগুলো দ্রুত, সংলাপগুলো 200 শব্দের মধ্যে লেখা উত্তম, অর্থাৎ 8 থেকে 10 জোড়া, আরো 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। তবে 4 পৃষ্ঠা হলে সমস্যা নেই, আমরা 8 থেকে 10 জোড়া, যেমন 8 থেকে 10 জোড়া মানে কি, এই যে প্রথম হচ্ছে গালিব, এরপর হচ্ছে গালিবের ওই যে একমাত্র যারা, এই এই এক জোড়া, এরকম টোটাল 8 থেকে 10 জোড়া লিখবো। তাহলে এটা লিখে ফেলো তো, সংলাপগুলো 200 শব্দের মধ্যে লেখা উত্তম, এটাকে বলো মোস্তাহাব, অর্থাৎ 8 থেকে 10 জোড়া লিখবো, আর 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে, তবে 4 পৃষ্ঠা হলেও সমস্যা নেই, এটা লেখার ধরনের উপর নির্ভর করে। ওকে, 2 পেজে দিলে ভালো হবে, কেমন কেমন? ওকে, ঠিক আছে। সংলাপগুলো 200 শব্দের মধ্যে লেখা উত্তম, অর্থাৎ 8 থেকে 10 জোড়া আর 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে। তবে ভাই, যদি 90-এর নিচে পাও তো তোমার খবর আছে, বাংলা পথে দ্বারা 70 পাবা, এখানে 90 লাগবেই, আমার একটা ক্লাস একটা কথা মিস দিবে না। ওকে, ওকে, সংলাপগুলো 200 শব্দের মধ্যে লেখা উত্তম, অর্থাৎ 8 থেকে 10 জোড়া আর 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে, তবে 4 পৃষ্ঠা হলে সমস্যা নেই, লেখার ধরনের উপর নির্ভর করে। বারবার বললাম জোড়া, এই 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এভাবে 4 জোড়া, বুঝছো? ও সরি, 10 জোড়া। সংলাপে দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে, এটা বলি তোমাকে, যে বিষয় নিয়ে সংলাপ সেই বিষয় দ্রুত, আমি তোমাকে এটা বলবো সেই বিষয় দ্রুত কিভাবে যাবা। তোমাকে একটা বিষয় বলি, মনে করো তোমাদের পরীক্ষাতে আসছে ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা, ফেসবুকেরও সুফল ও কুফল নিয়ে তুমি লিখছো, বন্ধু কেমন আছো, সে বলছে আমি ভালো আছি, সে বলছে তুমি কেমন আছো, তুমি বলছে আমি ভালো আছি, এগুলো করলে চলবে না। ফেসবুকের সুফল ও কুফল যেহেতু বলছে, সরাসরি ফেসবুকে চলে যাবে, দুধ আজ আর ফেসবুক ভালোই লাগে না। এই যে এইভাবে করি, মানে এমন একটা দিয়ে শুরু করবা যেখান থেকে শুরু করলে অসাধারণ মনে হবে, বুঝা গেছে? আচ্ছা, দ্রুত একদম বিষয় যেটা সেটাতে দ্রুত চলে যাবা, সহজ সরল ও স্বাভাবিক রাখা। সংলাপ তুমি এমন ভাবে কবি কবি ভাব নিয়ে কঠিন কঠিন শব্দ দিয়ে ছন্দময় করে লিখেছ, না দরকার নেই। সংলাপ মানে কি, এখানে তোমাকে শোনো কিছু জিনিস বুঝতে হবে, তুমি চালাকি করার দরকার নেই। সংলাপ মানে আমরা, তোমার সাথে আমি কথা বলতেছি, আমার সাথে তুমি কথা বলতেছো, ঠিক ওইভাবে বলতে হবে, বাট কি কি ফলো করতে হবে সেগুলো আমরা বলবো। ওকে, ইংরেজি ব্যবহার করা যাবে না সংলাপে। তুমি 1 নম্বর তো হচ্ছে বাংলিশ, তোমরা অনেকে বাংলিশ তো করা যাবে না, সেটা বাদ। ইংরেজি প্রবলেম, প্রবলেমের সমস্যা হয়ে যায় তোমাদের অনেকের, এই প্রবলেমের সমস্যা করা যাবে না, ইংরেজি দেওয়া যাবে না। বিভিন্ন শব্দে যে আমরা ইংরেজিগুলো ব্যবহার করি খুব কম করতে হবে, তবে যেগুলো এখন আমরা ইংরেজি বাট বাংলার মতো করে ব্যবহার হচ্ছে, যেমন ভাইয়া মেডিকেলে চল, কোচিং এ যাবো, এরকম, যেমন আমরা বলি চল কোচিং সেন্টারে যাব, আমাকে 1 গ্লাস পানি দাও, ঠিক আছে? এই যে বিষয়গুলো আছে, এই লাইটটা জ্বালাও তো, সেগুলো আমরা ইংরেজিতে লিখতে পারবো, বুঝছি। বাট এমন কোন শব্দ যেগুলো বাংলা প্রসিদ্ধ সেগুলোর ইংরেজি বা বিদেশি শব্দ, ইংরেজি বা বিদেশি শব্দ সংলাপ ইউজ করা যাবে না। প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ না রাখা, যুক্তি, শুধু সে তোমাকে প্রশ্ন করছে তুমি তাকে প্রশ্ন করছো, এটা হলো সংলাপটা সুন্দর নয়। মাঝে মাঝে তুমি যুক্তি একটা দিবে, আর কি যে বলিস 3000 জন মানুষ এখন আক্রান্ত এই রোগে, একটা তথ্য দিয়ে দিয়েছো, একটা যুক্তি দিবে, একটা তথ্য দিবে, যে কোনো বিষয় মাঝখান দিয়ে, সংলাপের মাঝখান দিয়ে একটা জোড়াতে একটা যুক্তি দিয়ে দিবে, সে একটা তথ্য দিয়ে দিবে, দেখবে যে সংলাপটা সুন্দর লাগবে। ক্রম দ্বারা ঠিক রাখা, প্রথমে তুমি কোথায় থেকে শুরু করছো কোথায় গিয়ে শেষ করছো সেটা ঠিক নেই, এটা করা যাবে না। ক্রম, যে কোন কথার পরে কোন কথা বুঝে শুনে আস্তে আস্তে লিখবে। ভাইয়া সময় ভাগ করে দিবে, আমি আগামীকালকে সময় ভাগ করে দিবে যে কোনটার জন্য কতটা সময় তুমি লিখবা, অবশ্যই গড়ে নিয়ে যাবা। প্রতিটি চরিত্রকে কথা বলার মধ্যে সক্রিয় রাখা। সংলাপ যে বিষয় নিয়ে বলবে, তুমি মনে করো এখানে 4 জনকে ইউজ করবা, 4 জন কে কে, যেমন আমি, আমার বন্ধু, তোমাদের ভাবি, এরপর আরেকজন ধরলাম, মনে করো তুমি, এই তো আমরা 4 জন, ঠিক আছে? 4 জন মিলে আমরা একটা বিষয় সংলাপ করব। প্রথমে আমি তোমাকে ইউজ করব, আবার আমার বন্ধু, আবার হচ্ছে মনে করো তুমি একটা কথা বলবা, তোমার ভাবি একটা কথা বলবে, এরকম 4 জনকে সক্রিয় রাখবা। যত চরিত্রগুলো থাকবে সবগুলোকে সক্রিয় রাখবা। ওকে, যেন বিরক্তিকর না হয় সেজন্য ছোট ছোট বাক্য ব্যবহার করাই ভালো। আচ্ছা, সংলাপে এই যে এই বিষয়গুলো খেয়াল করো, এই বিষয়গুলো একদম বাস্তবিক কথা থেকে আমি সাজিয়েছি। সংলাপ যখন আমি তোমার সাথে কথা বলি, আমি কি অনেক বড় বড় বাক্য দিয়ে সংলাপ তৈরি করি? অবশ্যই না, একদম ছোট ছোট বাক্য দিয়ে করি, তাই না? তাহলে যেন বিরক্তিকর না, আমরা ছোট কথা, আবার ছোট কথা মানে 2 শব্দের ভিতরে না, মানে মোটামুটি
কথাটা শেষে এরকম একদম বিশাল ভাবে শুরু করো না, হ্যাঁ, বিশাল বাক্য ব্যবহার করো না। ওকে, এরপর হচ্ছে ভাইয়া মোটামুটি এই নিয়মগুলো তোমরা বুঝছো। এরপর ভাইয়া হ্যালো হাই শুভ সকাল সেগুলো তো বলেছি, এগুলো ভাইয়া বুঝছি। হ্যালো হাই শুভ সকাল শুভ সন্ধ্যা এগুলো করা যাবে না, ঠিক আছে? ওকে, সংলাপে আঞ্চলিকতা পরিহার করতে হবে, আঞ্চলিকতা ব্যবহার করা যাবে না। বুঝাইতে পেরেছি? লেখো ভাইয়া, সংলাপে আঞ্চলিকতা পরিহার করতে হবে, আঞ্চলিকতা ব্যবহার করা যাবে না। সালামও দিব না, না ভাইয়া শুনো, সালাম আমাদের ইসলামের একটা চিহ্ন, বাট এখানে এই সংলাপে আমাদের সেই সালামের দরকার নেই, বুঝলি? এখানে আমাদের সংলাপে যে আমাদের পরীক্ষার একটা নিয়ম আলোকে বুঝাতে পেরেছে। সালাম কোনো ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো দেওয়া লাগবে না, কেমন আছিস বলা লাগবে না, হাই হলো শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং এগুলো তো কোনোভাবে ইউজ করা যাবে না। ভাই শোনো, যা বলছি তা ওকে, এর বাইরে কোনো কিছু মানে ইয়ে করবে না। কোন বই কি বলছে সেটা ভাই তোমাদের পার্সোনাল বিষয়, আমি একদম অ্যাকুরেট যা নিয়ম যেগুলো আসলে অ্যাকুরেট সেগুলো বলেছি, চেষ্টা করেছি বলতে। আঞ্চলিকতা মানে আঞ্চলিক যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না। ওকে, মাঝে মাঝে সংলাপে এমন হতে পারে, যেমন মনে করো তুমি বলছো রাকিব, এখানে রাকিব লেখে রাকিব লেখে তুমি এখানে ইয়ে দিয়েছো, দিয়ে বলছো একটা কথা সে হেসে হেসে বলছে, তুমি লিখবা তার কথাটা লিখবা যে হেসে হেসে। এরপর হচ্ছে বলো দীর্ঘশ্বাস ফেলে, এরপর রেগে গিয়ে, খুশি হয়ে, অবাক হয়ে, লজ্জা পেয়ে, এগুলো বলতে পারো, কোনো সমস্যা নেই। যেমন মনে করো আমি লিখলাম তোমাদের ভাবি ঝাড়া, এবারে ঝাড়া দিয়ে ঝাড়া যে কথাটা বলছি সে হচ্ছে রেগে গিয়ে বলল, রেগে গিয়ে বলল, এই রেগে গিয়ে, খুশি হয়ে, লজ্জা পেয়ে, এরপরে এই বিষয়গুলো বললে সংলাপটা আরো সুন্দর হয়। মাঝে মাঝে এগুলো বলতে পারবা, রেগে গিয়ে, খুশি হয়ে, ঠিক আছে, লজ্জা পেয়ে, এই বিষয়গুলো আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা একটা সংলাপ দেখি ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে। এখানে বলেছে তোমাকে দুই বন্ধুর বিষয়ে সংলাপ। কখনো যদি এরকম দুই লেখা থাকে, তুমি যদি তিনটি চরিত্র দিয়ে দাও তার মানে হচ্ছে তোমার সংলাপ ভুল। বুঝাইতে পেরেছি? তোমাকে দুই বন্ধুর মধ্যে সংলাপ মানে দুই বন্ধু দিয়েই ঠিক রাখবা, গালিব রাকিব গালিব রাকিব এভাবে ঠিক রাখবা। তুমি সরাসরি ফেসবুক বিষয়টা হচ্ছে ফেসবুক সরাসরি বিষয়তে চলে গেছো। ইদানিং ফেসবুকের প্রতি আমার কেমন জানি এক ধরনের বিরক্তি তৈরি হয়েছে। এখানে সব সময় এগুলোতে বানান ঠিক রাখতে হবে। তুমি মনে করো যুক্তিবিদ্যা, সমাজ, পৌরনীতি, ইতিহাস এগুলোতে বানান ভুল করতে পারো, তেমন তোমার মানে বিবেচনায় করবে না। কিন্তু তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রের কোনো টপিকসে বানান ভুল করো, বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটি টপিকে বানানের বিষয় খুবই সিরিয়াস থাকতে হবে। এখানে হচ্ছে কেন হঠাৎ এমন অনুভূতি? গালিব হঠাৎ না, অনেক দিন ধরেই একটু একটু করে বিরক্তি বোধ করছিলাম। রাকিব কারণটা একটু একটু খুলে বলো তো। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের মতো করে একটা দিলাম আর কি, হ্যাঁ, তোমরা তো এখন কয়েকটা প্র্যাকটিস করবা। গালিব কারণটা তুইও ধরতে পারবি। রাকিব অত না পেঁচিয়ে সোজা চাপটা বলো তো শুনি। গালিব কেন, তুই কি বুঝতে পারছিস না ফেসবুক এখন পণ্ডিত আর মহামনীষের আঁকড়া হয়ে গেছে? রাকিব মানে এটা খারাপ কি? এইভাবে করে তুমি দিয়েছ ভালো, কিভাবে যা লিখে আর ছবি পোস্ট করে, মনে করো তোমরা লিখো বিকেল বেলা বন্ধুদের সাথে হাই কেমন হলো বন্ধুরা, আরো অনেক কিছু দাও তোমরা। মাইডে তো যা অবস্থা তোমাদের, ছবির আবার কি দোষ? ছবি তোলা এবং সেটার কমেন্টস গুলো পড়ছিস, ধান খেতের ছবি, ফ্লাওয়ার সাথে ছবি, এই যে বিষয়গুলো। রাকিব তা ঠিক, মাঝে মাঝে মনে হচ্ছে নৈতিকতা দিন দিন লোপ পাচ্ছে, কিন্তু কিছু উপকারও আছে। ঠিক আছে, এভাবে করে তুমি সংলাপগুলো লিখলা। তো যে বিষয় আমি বলতে চাচ্ছি ভাইয়া, সংলাপের ভূমিকা মানে শুরু এবং শেষ এটা যেন সুন্দর হয়, এ বিষয়ে খেয়াল রাখবা। আবারও বলছি, সংলাপ তুমি অবশ্যই 200 শব্দের মধ্যে লিখবা, 10 জোড়ার মধ্যে লিখবা। তুমি যদি মনে করো তুমি সংলাপে ভালো করতে পারবা তাহলে সংলাপ লিখবা। আর তুমি যদি মনে করো সংলাপ, আচ্ছা কোন কোন বিষয়গুলো সংলাপ সাজেশন, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। নিরাপদ সড়ক চাই, দুই বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। ফেসবুকের সুফল কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। বাল্যবিবাহ নিরোধনের গুরুত্ব সম্পর্কে, সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে, মাদকাসক্তির কুফলের প্রতিকার বিষয়ে, 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের বিষয়ে সংলাপ। স্ক্রিনশট দিয়ে নাও। সংলাপ কত পৃষ্ঠা লিখবে বলছি না ভাইয়া, বলছি না ভাইয়া 2 থেকে 3 পৃষ্ঠা, তবে 4 পৃষ্ঠা। এটা কয়বার বলবো ভাইয়া বলো? 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লিখবে, তবে 4 পৃষ্ঠা হলো সমস্যা নেই। ঠিক আছে, এই কয়েকটা সংলাপ দেখে যাবা।
তবে তোমাদের অনেকেই খুদে গল্পেও দিতে পারো, চাইলে তুমি খুদে গল্পেও দিও। হ্যাঁ, আচ্ছা আবার একটু দেখো তো সংলাপ। ওকে, ওকে, ঠিক আছে, চলো ভাইয়া। ওকে, চলো প্রিয় শিক্ষার জোড়াটাকে একটু, সংলাপ কিভাবে হয় বলো তো? সংলাপ জোড়া হয় দুইজনের মধ্যে, যদি সংলাপ হয় তাহলে এই দুইজনে মিলে কথা বলছে, আমি একটা কথা বলছি সে একটা কথা বলছে, এক জোড়া। আমি একটা কথা বলছি সে একটা কথা বলছে, আরেক জোড়া। আমি একটা কথা বলছি সে একটা কথা আরেক জোড়া। আমি একটা কথা বলছি সে একটা কথা আরেক জোড়া। আমি একটা কথা বলছি সে একটা কথা আরেক জোড়া। কয় জোড়া হয়েছে? 1 2 3 4 5। আমি একটা কথা বলছি একটা কথা বলছে, এইভাবে টোটাল 10 জোড়া দিবে। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা অনেকেই সংলাপের অ্যান্সার নাও করতে পারো, অনেকে ক্ষুদে গল্প অ্যান্সার করতে পারো। আমি ঠিক তোমাকে যদি এই মুহূর্তে বলি যে ক্ষুদে গল্প কি, ইংলিশ সেকেন্ড পেপারে যেটাকে আমরা, সরি ইংলিশ ফার্স্ট পেপারে যেটাকে আমরা বলি কমপ্লিটিং স্টোরি, লেখক সবাই কমপ্লিটিং স্টোরি, আমরা যেটাকে কমপ্লিটিং স্টোরি বলি সেটাই হচ্ছে ক্ষুদে গল্প। সুন্দর করে ভাইয়ের সাথে লিখে ফেলো যে আমরা যেটাকে বা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি কমপ্লিটিং স্টোরি, সেটি হচ্ছে ক্ষুদে গল্প। এই ক্ষুদে গল্প আমাদের পরীক্ষাতে দুই ভাবে আসবে। একটা হচ্ছে শুধু শিরোনাম দেওয়া থাকবে, আমাকে সেটি গল্প আকারে লিখতে হবে, অথবা গল্প সংকেত অথবা ভূমিকা দেওয়া থাকবে। কিভাবে সেটা আমি তোমাদেরকে একটু যদি বলি, ঠিক এভাবে মনে করো, ঠিক তোমাকে বলছে স্মৃতির মনে কোঠায় শিরোনামের একটি ক্ষুদে গল্প লেখো। এছাড়া তোমাদের বলবো যে মানুষ মানুষের জন্য, এটার একটা ক্ষুদে গল্প লেখো। এইবার এরকম একটা আসতে পারে, শুধু শিরোনাম দেওয়া থাকতে পারে, এই যে স্মৃতির মনে কোঠায়, শুধু একটা শিরোনাম দেওয়া থাকতে পারে, কিচ্ছু না এরকম। অথবা থাকতে পারে এরকম 3 থেকে 4 লাইন লেখা থাকতে পারে, সেই 3 থেকে 4 লাইনকে তুমি একটা গল্প বানাই, ওই গল্পের সাথে তোমার গল্পটা মিলে একটা গল্প লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষুদে গল্পের বিষয়ে আমাদের শিক্ষার্থীরা যে ভুল করে সেটি কি, এই ক্ষুদে গল্প তারা মনে করে, কেউ মনে করে ওয়াজ, মনির কোঠায় সে ওয়াজ শুরু করে দিয়েছে, সে তার শিক্ষককে ভালো মতো করে ওয়াজ করতেছে, ওয়াজ বোঝানো হয়েছে, ওয়াজ নসিহত, বুঝছো না? ক্ষুদে গল্প মানে তোমাকে অবশ্যই এখানে একটা গল্প থাকতে হবে, কাহিনী থাকতে হবে। সো কি কি থাকবে বলো? এখানে প্রথমে তোমাকে একটা শিরোনাম দিতে হবে, সুন্দর করে লিখে ফেলো। তোমার শিরোনামটা কিভাবে দিবে সবাই খেয়াল করো। শিরোনাম, ক্ষুদে গল্পে 100% একটি শিরোনাম দিতে হবে। এই শিরোনামটি কিভাবে তুমি দিবা সেটা এবার একটু ফলো করো। শিরোনামটি তুমি কিভাবে দিতে পারো, আমি কয়েকটি বিষয় দেখাচ্ছি তোমাকে। শিরোনামটা আমরা আসলে কিভাবে দিতে পারি? শিরোনামটি আমরা দিতে পারি বিষয়ের আলোকে। বলো, শিরোনামটা আমরা দিব, বলো মানবতার জন্য রক্তদান। কি দিছো বলো তো? মানবতার জন্য রক্তদান, এটা তোমাদের বিষয়। এখন এটার শিরোনাম কিভাবে হবে? তুমি শিরোনাম যদি কোনো নাম থাকে, কোনো নাম থাকলে ওই নাম দিয়ে শিরোনাম দিবে। যদি ভাইয়া বলো করো যে কোনো স্থান থাকে, তুমি ওই স্থান দিয়েও শিরোনাম দিবে। যদি এরকম বিষয়গুলো আসে তো এরকম ডাইরেক্ট শিরোনামটা দেওয়া আছে, এটা নিয়ে কোনো টেনশন করো না। যদি এরকম বিষয়গুলো আসে শুধু শিরোনাম দেওয়া থাকে তাহলে সেটাই তো শিরোনাম। আমি আবার বলছি, যদি এরকম আসে তাহলে সেটাই তো শিরোনাম। আর যদি এরকম না এসে তোমাদের ক্ষুদে গল্পটা 3 থেকে 4 লাইন প্রথমে লেখা থাকে, ওই গল্পটা তুমি পরিপূর্ণ করতে হবে, তাহলে তুমি শিরোনামটা কিভাবে তৈরি করবা? তাহলে তুমি শিরোনামটা দিবে ভাইয়া, খেয়াল করো, তাহলে তুমি শিরোনামটা দিবা চরিত্র অনুযায়ী। মনে করো সেখানে একটা চরিত্র আছে রাফি, মনে করো সেটা আছে রাফি, এভাবে বললো রাফির বাবা মা এসে, রাফির জীবনী, রাফির কষ্টের ইতিহাস। মানে ভাইয়া তুমি তো শিরোনামটা কিভাবে তৈরি করবা, ওইখানে যদি 3 4 লাইন দেওয়া আছে সেখানে যে চরিত্র আছে একটা চরিত্রকে মেন বানায় ফেলবা, অথবা যদি মূল ভাব বুঝতে পারো মূল ভাব অনুযায়ী মূল ভাব লিখে ফেলবা। যদি না পারো তাহলে একটা স্থান অনুযায়ী লিখে ফেলবা। মনে করো যে ঢাকায় একদিন, একটা কথা আর কি, ঢাকায় রাফির একদিন। এই যে শিরোনামটা আমরা লিখবো, ওই যে যদি শিরোনামমূলক আসে তাহলে তো শিরোনাম আছে, আর শিরোনামমূলক না এসে যদি ভূমিকা আকারে আসে, মানে এইভাবে যদি আসে, এই যে এইভাবে যদি আসে, গল্প সংকেত দেওয়া থাকে অথবা ভূমিকা দেওয়া থাকে, তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই অবশ্যই আমরা নাম দেখে, স্থান দেখে অথবা ভাব দেখে একটা শিরোনাম লিখব। আচ্ছা, এখানে তোমাকে যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে তোমার, বিশ্বাস করো ক্ষুদে গল্পে পোলাপেন মার্কস পানে শুধু একটা কারণে, সেটা হচ্ছে সে গল্পে বানাইতে পারে না। সে মনে করে এটা হচ্ছে ওই যে মানে একটা একটা লিখে দিচ্ছে তার মতো করে, এটা সেটা না, এটা রচনা না ভাই, এটা গল্প। এখানে তোমাকে অবশ্যই চরিত্র সৃষ্টি করতে হবে। চরিত্র সৃষ্টি মানে
দুই তিনটা চরিত্র আনতে হবে। এখানে তোমাকে সংলাপও ব্যবহার করা যেতে পারে, সংলাপগুলোতে আঞ্চলিক ভাষাও ব্যবহার করা যেতে পারে। তবে সব বিস্তারিত বলা দরকার নেই, কিছু কিছু জিনিস অপূর্ণাঙ্গ রেখে যাবার, যেন যিনি পড়বেন তার যেন আক্ষেপ থেকে যে এই পরে যেন কি হয়েছে এরকম পুনরাবৃত্তি করা যাবে না। আকর্ষণীয় সুরে এবং আকর্ষণীয় ভাবে শুরু এবং শেষ করতে হবে। কাহিনী 100% থাকতে হবে। খুদে গল্পে যদি কোনো কাহিনী না থাকে তাহলে তুমি মার্কস পাবা না। আমি কি বুঝাতে পেরেছি? ব্যাপার বুঝাতে পেরেছি? এগুলো একটু লিখে ফেলি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করতেছি। ওকে, আশা করছি তোমরা সবাই টেকনিক বুঝতে পেরেছ। আচ্ছা, স্মৃতির মণিকোঠায় ক্ষুদে গল্প আমরা কয় পেজে লিখবো? ক্ষুদে গল্প আমরা ভাইয়া 2.5 থেকে 3 পেজের মধ্যে লিখবো। 2.5 থেকে 3 পেজের মধ্যে আমরা লিখে শেষ করব ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প আমরা 2.5 থেকে 3 পেজের মধ্যে লিখবো। বুঝাইতে পেরেছি? ক্ষুদে গল্প আমরা 2.5 থেকে 3 পেজের মধ্যে লিখবো। ভাইয়া আমি স্মৃতির মণিকোঠায় বলছি, আর কিচ্ছু তোমাকে বলি নেই। তুমি এই স্মৃতির মণিকোঠায় দ্বারা কত কিছু তৈরি করতে পারো জানো? স্মৃতির মণিকোঠায় শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। এখন আসো, এই স্মৃতির মণিকোঠা দ্বারা তুমি কত কিছু লিখতে পারো। যে 1971-এর মুক্তিযুদ্ধের সময় নিজের বাড়িঘর, 71 না লিখে যদি তুমি লেখো যে স্মৃতির মণিকোঠায় তোমার বোনের বিবাহ, তোমার ভাইয়ের বিবাহ, এই সে মানে তুমি তোমার স্মৃতির মণিকোঠার একটা কাহিনীটা তুমি লিখে ফেলবা। বুঝাইতে পেরেছি? বিভিন্ন জনের কথা বলে একটা কাহিনী লিখে ফেলবা, শেষ। এই স্মৃতির মণিকোঠা দিয়ে যে 1971-এ লিখতে হবে বিষয়টা এমন না। তাহলে তোমাকে শুধু একটা শিরোনাম দিয়েছে, তোমার গল্পটা এক একজনের এক এক রকম হবে। আবার মুখস্থ করি না বসে বসে। মানবতার জন্য রক্তদান, তুমি আন্দাজে মানবতার জন্য রক্তদান আসছে, সে কি করছে জানো? রক্ত দিলেই হয়, রক্ত দিলে মানুষ বাঁচে, রক্ত দিতে হবে আমাদেরকে, এই বুং বাং সে লিখে চলে এসছে। আরে আজকে তো ফাটাই দিছি পরীক্ষা। কি ফাটাইছ? তুমি তোর কাহিনী লিখো নাই। এখানে লিখতো মানবতার জন্য রক্তদান, পরে এখানে কাহিনী লিখবা। একদিন আমি হঠাৎ করে গালিব ভাইয়ের সাথে রাস্তায়, মানে একদিন আমার সাথে গালিবের সাথে দেখা হলো। গালিব ভাই আমাকে বলল, আমি আমি গালিবে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছি। এই যে সংলাপ শুরু হয়ে গেছে, এখানে যাচ্ছি। তো গালিব ভাই হসপিটালে গিয়েছেন, রক্ত দিয়েছেন। আবার একদিন গালিব ভাই ফেসবুকে পোস্ট দিয়েছেন, 10বার রক্তদান আমার। এরকম করে এই যে রক্তদানের বিষয়, তোমাকে চরিত্রগুলো দিতে হবে, কাহিনী থাকতে হবে, বুঝো রে? স্মৃতি কাতরতা, কোন স্মৃতি? যে কোনো স্মৃতি তুমি লিখতে পারবা, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয়, তুমি লিখে দিয়েছো ইচ্ছে থাকলে উপায়। সে ওয়াজ করতেছে, ওয়াজ করলে মার্কস পাবার, এখানে একটা কাহিনী লিখতে হবে, ইচ্ছে থাকলে উপায় হয়। রাকিব নামে একটা ছেলে ছিল, ছেলেটি ছিল অনেক বেশি অসহায়, তার বাবা মা ছিল না। ছোটবেলায় ছেলেটি প্রথম স্কুলে গিয়েছে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পড়ে আর পড়তে পারেনি। সে সিদ্ধান্ত নিয়েছে তাকে ঘুরে দাঁড়াতে হবে, এই করেছে সে করেছে, সে প্রতিষ্ঠিত হয়েছে। এই সে কি করছে? লিখছে ইচ্ছা থাকলে উপায়, ইচ্ছা থাকলে আমাদের সবাইকে, ইচ্ছা থাকলে উপায়, আমাদের সবাইকে ইচ্ছা করতে হবে, উপায় করতে হবে। এই সে এগুলো করা যাবে না, কাহিনী থাকতে হবে। মানুষ মানুষের জন্য, তুমি লিখে দিবে যে গালিবে এই কাজগুলো করেছেন, গালিবে এইগুলো করেছেন, মানুষ মানুষের জন্য, এই কাহিনী থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। রক্ত জড়া ফাগুন, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, অসময়ে বন্ধুর প্রকৃত বন্ধু, সবগুলোতে কাহিনী না দিলে, কাহিনী না দিলে তুমি মার্কস পাবা না। আশা করছি ক্ষুদে গল্প তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ হচ্ছে প্রবন্ধ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইবার মূল কথায় চলে আসছি না? ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আমরা কি জানি প্রবন্ধ আমাদের কয় মার্ক? বলো ভাইয়া, দেখি কে বলতে পারবো প্রবন্ধ আমাদের কয় মার্কস, বলো তো। ওকে, ঠিক আছে, প্রবন্ধ আমাদের 20 মার্কস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একদম সহজে বলে দিব। আমরা আমাদের স্বাভাবিক যে ধারণা সেটি হচ্ছে যে আমি প্রবন্ধ যত পেজ লিখতে পারি তত পেজ নাকি আমরা হচ্ছে মার্কস পাবো, এই ধরনের কাজ করা যাবে না। প্রবন্ধে আমরা যে কাজটি করব, প্রবন্ধ বা রচনা অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিকতা লেখা দরকার নেই। আহ এরপরে তথ্য এবং যুক্তি থাকতে হবে, ক্রম পরম্পরা থাকতে হবে, সাধুচলিত করবো না, আমরা সহজ এবং সুন্দরভাবে লিখবো। আমি তোমাদেরকে আরো সহজে বলে দিচ্ছি। এই যে আমরা বিভিন্ন মনীষীর উদ্ধৃতি দিয়ে আমরা রচনাগুলো লিখব, বিভিন্ন কবিতার লাইনগুলো আমরা রচনায় ব্যবহার করব, গোছানো হবে, ভূমিকা থাকবে, উপসংহার থাকবে। এবার আমি মূল কথায় বলতেছি। এই এত বছর তুমি যদি পেজ কত হবে, তুমি আগে এটা লিখে ফেলো। রচনা আমরা লিখবো 14 থেকে 18 পেজের মধ্যে, সুন্দর করে গোছানো লিখতে হবে, কাটাছেঁড়া করা যাবে না। রচনা লিখবো 14 থেকে 18 পেজের মধ্যে। পয়েন্ট আমি দিব কি দিব না? পয়েন্ট, অনেকে পয়েন্ট কি করে, পয়েন্ট দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে তুমি সবগুলো পয়েন্ট একদম প্রথমে দিয়ে দিয়েছ, পরে ব্যাপক হারে রচনা লিখেছো 14 থেকে 18 পেজ, আগে সবগুলো পয়েন্ট দিয়ে দিয়েছো। আবার তুমি কি করছো, অথবা পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে লিখছো, এভাবেও লিখতে পারবা। পয়েন্ট একদম সবার আগে সবগুলো পয়েন্ট দিয়েও লিখতে পারবা, পয়েন্ট না দিয়েও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, শেষ।
এরপর বানানের দিকে খেয়াল রাখতে হবে, রচনা আমরা যেন বানান টানার ভুল না হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ সব বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে এই বিষয়গুলো নিয়ে রচনা আসবে 100%। 100%। তোমার নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প, অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, এগুলো নিয়ে রচনা আসবেই। এখন তোমার কাজ কি? তুমি বিজ্ঞান নিয়ে কিছু তথ্য জেনে নিবা, রচনা